রেসাস ইনকম্প্যাটিবিলিটি। খটমটে দুর্বোধ্য শিরোনামের এক গল্প যার শুরুটা সেই 1937 সালে কার্ল ল্যান্ডস্টেইনার এবং আলেকজান্ডার ওয়াইনার সার্টের হাত ধরে। শুরুতে তাৎপর্য বোঝা না গেলেও 1940 সালে স্যার ফিলিপ লিভাইন এবং রুফাস স্যারের হাত ধরে পর্যালোচনার পরের ব্যাপকতা পরিলক্ষিত হয়। আর আমাদের ডাক্তারদের জীবনে আন্ডার গ্র্যাড থেকে পোস্ট গ্র্যাড, ক্লিনিক্যাল থেকে থিওরিটিক্যাল, কোথায় না বাকি থাকে রিসার্চ ফ্যাক্টর এবং রিসার্চ ইনকম্প্যাটিবিলিটি প্রশ্নের মারপ্যাচ থেকে। এটা প্রোটিন নাকি পলিস্যাকারাইড, জেনেটিক ডিজিজ নাকি অ্যাকুয়ার্ড, হাইপার সেন্সিটিভিটি কি টাইপ 2 যেটা সাইটোটক্সিক, কিংবা প্রতিনিয়ত শোনা আমার ব্লাড গ্রুপ পজিটিভ, আমার হাজবেন্ডের নেগেটিভ, বাচ্চা নিতে কি সমস্যা হবে? অপারেশন করে অ্যান্টিডি অর্ডার দিয়েও পার্টির টাকা নেই, গড়িমসি করতে দেখা, কখন বা প্রপার হিস্ট্রি না দিয়ে অ্যাবর্শন এবং সিজারিয়ান অ্যাবর্শনের হিস্ট্রি না দিয়ে সিজার করার পর দেখা গেল মায়ের সুস্থতা থাকলেও পেডিওয়ার্ডে বাচ্চার মুমূর্ষতা। আর এই সবই আমাদের কখনো বা থিওরিটিক্যাল নলেজ থেকে পাওয়া, কখনো বা ক্লিনিক্যাল ওরিয়েন্টেড। এরকম অসংখ্য তিক্ততা, কৌতূহল বা শুধুমাত্র জ্ঞানকে ঝালাই করার জন্য হলো আমাদের প্রত্যেকের আছে রিসার্চ ইনকম্প্যাটিবিলিটি নিয়ে নিজের কম্প্যাটিবিলিটি কিংবা ইনকম্প্যাটিবিলিটি। আর এইসব জ্ঞানকে ঝালাই করতে হলে আমাদের কখনো বা টেক্সট বুক বা কখনো স্যার ম্যাডামদের সান্নিধ্যে যেতে হয়। টেক্সট বুকের কথা যখন বলেই ফেললাম, তখন বলে ফেলি আমাদের ছোট্ট একটা গ্রুপ, যে গ্রুপকে সামনে নিয়ে এসেছে বিডি ফিজিশিয়ানস। অনেক ধন্যবাদ, ধন্যবাদ দিলেও হয়তো বা কম হয়ে যায়। অন্তরের অন্তঃস্থল থেকে বিডি ফিজিশিয়ানস এর জন্য শুভকামনা। আর যখন গ্রুপের কথা বলে আসলো, ছোট্ট করে বলে ফেলি, হ্যাঁ, আমাদের একটা ছোট্ট গ্রুপ আছে যেটার ফাউন্ডার ডক্টর রাফা বিনতে নূর আপু। এবং এখানে কি হয়, এখানে টেক্সট বুক নিয়ে পড়াশোনা করা হয়, আমাদের তরুণ চিকিৎসকদেরকে অনাকাঙ্ক্ষিত ধাক্কা থেকে বাঁচাতে হয়। এবং এই গ্রুপের সাথে আমাদের পথ চলাটা শুরু হয়েছিল লকডাউনের শুরুতে। গ্রুপটার নাম কি আরেকবার বলে ফেলি, পোস্ট গ্রাজুয়েশন প্রিপারেশন অ্যান্ড লার্নিং কোর্স বাই ডক্টর রাফা অ্যান্ড ফ্রেন্ডস। গ্রুপটা শুধুমাত্র এই টেক্সট বুককে ভালোবাসতে সাহায্য করে। আবারও বিডি ফিজিশিয়ানসকে ধন্যবাদ আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। হ্যাঁ, ওই গ্রুপের মডারেটর হিসেবে আজ এই অনুষ্ঠানটি মডারেটর করতে আমি এসেছি, ডক্টর ফারজানা। আর অনুষ্ঠানে চলে যাওয়ার আগে একটুখানি আপনাদেরকে বলে দিতে চাই, আমাদের আজ অনুষ্ঠানে আছেন আমাদের সবার প্রিয় সুদর্শনা, সুনিপুণা এবং অত্যন্ত মেধাবী, যার নাম শুনলে আমাদের ফিমেল ডক্টরসরা ভাবে, ইস, ম্যাডামের সাথে কি আমাদেরও একটুখানি অ্যালফাবেটস গুলো যোগ হতে পারে? ম্যাডামের অ্যালফাবেটস গুলো কিন্তু অনেক বড়। আচ্ছা, তাহলে ম্যাডামের নামটা বলেই ফেলি, ডক্টর উমানা শম্পা ম্যাম, আমাদের প্রিয় ম্যাডাম। এবং তার নামের সাথে আছে এমবিবিএস, জিও, সিপিএস, এমসিপিএস। চলে যাচ্ছি ম্যাডামের কাছে। ম্যাডামকে আমি মাইক্রোফোন হ্যান্ড ওভার করার আগে আপনাদের কাছে বিদায় নিচ্ছি এবং আশা করছি অনেক অনেক প্রশ্ন আসবে অনেক সুন্দর প্রাণবন্ত একটি অনুষ্ঠানের। ম্যাডাম প্লিজ। আনমিউট করো, আনমিউট করো। হ্যাঁ, থ্যাংক ইউ ডক্টর ফারজানা। অনেক বেশি বেশি বলা হয়ে গেছে, আমি খুবই ক্ষুদ্র একটা মানুষ। তো আজকে আমি চেষ্টা করি আমার যারা অনুজ আছে তাদের জন্য কিছু একটু করার। তো সেই হিসেবে তোমরা পছন্দ করো, এটাই আমার জন্য যথেষ্ট। ঠিক আছে, তাহলে আমি আজকে স্ক্রিন শেয়ার করি। স্টার্ট করে দিচ্ছি আমি। হ্যাঁ, দেখা যাচ্ছে? জি ম্যাম, প্রেজেন্টেশন ওপেন হয়েছে। জি, আচ্ছা, একটু সময় লাগলো। ঠিক আছে, আজকে ফারজানা যেটা বলেছে সত্যিই ঠিক। আমরা হয়তো কাজ করি কিন্তু আমাদেরকে ঠিক সেইভাবে বলে না। যেমন তোমাদের জন্য যখন আমি লেকচারটা রেডি করছিলাম, আসলে তখন আমি বলতেছিলাম আমাকে যদি কেউ এভাবে পড়াতো। তো তখন মনে হলো যে আমি যেটা পাই নাই আমি চেষ্টা করি তোমাদের দিতে। আমি জানি না কতটুকু সফল হব,
তবে শুরু করছি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক হচ্ছে আরএস রেসাস ইনকম্পিটিবিলিটি ইন প্রেগনেন্সি। ইনকম্পিটিবিলিটি বলতে আমরা কি বুঝি? ইনকম্পিটিবিলিটি হচ্ছে বেমানান। রেসাস আমরা জানি, ফারজানা বলে দিয়েছে যে ব্লাড গ্রুপ সিস্টেম, একটা ব্লাড গ্রুপ সিস্টেম যেটা 1940 সালে ল্যান্স স্টেইনার আবিষ্কার করেছিল। এই আবিষ্কারটা একটা খুব মজার একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে যে ল্যান্স স্টেইনার একবার ব্লাড গ্রুপ নিয়ে কাজ করছিলেন, তখন উনি রেসাস যে মাঙ্কি আছে সেই মাঙ্কির মধ্যে একটা এন্টিজেন দেখতে পান। সেই এন্টিজেনটা উনি গিনিপিকের মধ্যে ইন্ট্রোডিউস করেন। গিনিপিকের মধ্যে যখন ব্লাডে ইন্ট্রোডিউস করা হলো, তখন গিনিপিকের ব্লাডে একটা অ্যান্টিবডি পাওয়া যায়। তো উনি যখন ল্যাবে কাজ করতেছিলেন, তো উনি ওই তার ওখানে হিউম্যান ব্লাডও ছিল। তো উনি কৌতূহলবশত হিউম্যান ব্লাডের মধ্যেও ওই অ্যান্টিবডিটা যেটা অ্যান্টিবডিটা যেটা পাওয়া গেল গিনিপিগ থেকে, সেটা দিলেন এবং দেখলেন যে মানুষের শরীরেও যে আরবিসিটা ক্ল্যাম্পিং করে দিচ্ছে, মানুষের শরীরের যে ব্লাডটা ওটার মধ্যে রিয়াকশন হচ্ছে। তো এখান থেকেই মূলত রেসাস মানে রেসাস ফ্যাক্টরটা আসছে। তো আমি আজকে রেসাস ইনকম্পিটিবিলিটি স্পেশালি ইন প্রেগনেন্সিতে আমাদের এই রেসাস গ্রুপটা কেন দরকার, ইনকম্পিটিবিলিটিটাই কি। আমি বললাম যে ইনকম্পিটিবিলিটি মানে হচ্ছে যে আমার সাথে কম্পিটেবল না, মানে হচ্ছে অমিল। তাহলে রেসাস ইনকম্পিটিবিলিটি ইন প্রেগনেন্সি বলতে আমি কি বুঝছি? প্রেগনেন্সিতে আমার সাথে বেমানান, মানে আমি যদি রেসাস নেগেটিভ হই, তাহলে আমার শরীরে রেসাস পজিটিভ কোনো একটা জিনিস আছে, সেটা ফিটাস, সেটা তাহলে ইনকম্পেটেবল টু মাই বডি। এটা থেকে শুরু হবে রেসাস ইনকম্পেটেবিলিটি। তো আমি আছি আজকে, সবাই জানো আমি ডাক্তার উমানাক শম্পা। তো আমি পরবর্তীতে যাই। ব্লাড গ্রুপ সিস্টেম, এখন যেহেতু আমি রেসাস ব্লাড গ্রুপ সিস্টেম সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে কি কি ব্লাড গ্রুপ আছে? প্রথমে আমি যখন একটা ব্লাড গ্রুপের নাম বললাম, তখন আমাকে জানতে হবে যে তাহলে ব্লাড গ্রুপ সিস্টেম কি কি আছে। তো আমরা সবাই এবিও ব্লাড গ্রুপের নাম অবশ্যই জানি। কোনো ব্লাড গ্রুপ বললেই বলি এবি পজিটিভ, এবি নেগেটিভ। তো এবিও আমরা সবাই জানি। এবিও আছে আরএইচ, কেল, ডাফি, জেকে, এমএনএস। এরকম অ্যাবাউট 36টা ব্লাড গ্রুপ সিস্টেম আছে। এর মধ্যে এবিও ব্লাড গ্রুপে 340টার মতো এন্টিজেন আছে। আর আরএইচ গ্রুপে প্রায় মোর দেন 50 ব্লাড মানে আরএইচ এন্টিজেন আছে। তো তার মানে বুঝতে পারছো যে তোমরা এগুলা কি পরিমাণ এন্টিজেনিক। কিন্তু এত এন্টিজেন থাকার পরেও এবিও ব্লাড গ্রুপে কিন্তু আমাদের মানে ব্লাড গ্রুপের এত আমরা কমপ্লিকেশন পাই না যেটা আরএইচে পাই। তার মানে হচ্ছে অল এন্টিজেন ডাজ নট কজেস দ্য সেম এফেকশন বা সেম রিয়াকশন। কিছু কম রিয়াকশন করে, কিছু বেশি রিয়াকশন করে। যেগুলি বেশি রিয়াকশন করে তার মধ্যে আরএইচ আছে, এবং এই জন্য আমরা আরএইচ নিয়ে এত বেশি আলোচনা করি বা এত কেস নিয়ে, এটার কমপ্লিকেশন বেশি, তাই এটা নিয়ে এত কথা বলি। দেন এই এন্টিজেনগুলি কোথায় এক্সপ্রেস হয়? এই এন্টিজেনগুলি এক্সপ্রেস হয় আরবিসি সেলের, মানে রেড ব্লাড সেলের সারফেসে। কিরকম সেটা? এখন আমার যদি এক মিনিট, আমি একটু পয়েন্টার নিয়ে আসি। হ্যাঁ, এটা যদি আমার একটা রেড ব্লাড সেল হয়, এটা হচ্ছে রেড ব্লাড সেলের সারফেস। আর এই সারফেসের মধ্যে দেখো এ এন্টিজেন আছে, বি এন্টিজেন আছে, আর আরএস এর এন্টিজেন আছে। তো ও যেমন বলতেছিল যে কোনোটা প্রোটিন, কোনোটা অলিগোস্যাকারাইড, তো সেই হিসেবে আমি বলে দিই তোমাদেরকে, এবিও ব্লাড গ্রুপের যে এন্টিজেনগুলি, এগুলি হচ্ছে অলিগোস্যাকারাইড। আর আরএস এন্টিজেন যেটা, সেটা হচ্ছে প্রোটিন মলিকুল। এটার এন্টিজেনিসিটি, অলিগোস্যাকারাইড এবং প্রোটিনের এন্টিজেনিসিটি ভিন্নতা আছে, এটা আমি পরে বলবো। তো এখন আমরা দেখি যে আরবিসির সেল সারফেসের মধ্যে এন্টিজেনিক যে কম্পোনেন্টটা থাকে, সেটা থাকে আরবিসির সেল সারফেসে। এটা আমার প্রথম কথা। তাহলে সেল সারফেসে আমার এবিও গ্রুপের যেমন থাকে, সেরকম আরএস এন্টিজেনও থাকে। যদি
আরএইচ অ্যান্টিজেন থাকে তাহলে আমরা এই পেশেন্ট মানে এই পার্সনটাকে বলবো আরএইচ অ্যান্টিজেন। যেহেতু তার এ গ্রুপের অ্যান্টিজেন আছে এবং বি গ্রুপের অ্যান্টিজেন আছে এবং সাথে আরএইচ অ্যান্টিজেন আছে, তাহলে এই লোকটার ব্লাড গ্রুপ কি হবে? এই মানুষের ব্লাড গ্রুপটা হবে এবি পজিটিভ। তারপরে আসি যে এখন দেখো আমাদের সেকেন্ড যে পিকচার, সেই পিকচারে এখানে দেখো আমি প্রথম যেটা আছে, প্রথমটার মধ্যে আছে সারফেসে দেখো এ পজিটিভ, তো ওর এ অ্যান্টিজেন আছে, আবার এখানে আরএস অ্যান্টিজেন আছে, তাহলে এই ব্যক্তি হবে এ পজিটিভ। আবার দেখো এই আরবিসিটার মধ্যে সারফেসে এ অ্যান্টিজেন আছে, কিন্তু তোমরা কোথাও কি এই যে আরএস অ্যান্টিজেন এটা দেখতে পাচ্ছ? নাই। সো আরএস অ্যান্টিজেন যখন থাকে তখন আমরা বলি পজিটিভ, আরএস অ্যান্টিজেন যখন থাকে না তখন ওই ব্লাড গ্রুপটাকে বলি আরএস নেগেটিভ। তাহলে এই আরএস পজিটিভ নেগেটিভ এগুলি এত জানা, অ্যান্টিজেন অ্যান্টিবডি এগুলি জানার কেন দরকার? কারণ এই আরএইচ যখন এই আরবিসির মধ্যে এই অ্যান্টিজেন থাকবে এবং তার পরিপ্রেক্ষিতে যখন একটা অ্যান্টিবডি আসবে, তখন ওরা সহজেই অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডিটা লেগে এখানে ক্রস রিঅ্যাকশন করবে এবং কি হবে? অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হবে, এই আরবিসিটা ডিস্ট্রাকশন হয়ে যাবে। এই ইমিউনোজেনিসিটির জন্যই আমাদের এগুলা জানতে হবে। তাহলে এখন আমরা জানি কি কি ইভেন্ট হয়। ইভেন্ট হয় যে একটা ব্লাড যখন আমি একজন মানুষকে ব্লাড দেই, ব্লাড ট্রান্সফিউশন করার প্রয়োজন হয়, তখন আমাদের এই গ্রুপটা বেশি প্রয়োজন জানা। কেন? কারণ আমি এক গ্রুপের ব্লাড যারা মনে করো এ গ্রুপের ব্লাডের যে পার্সন, তাকে যদি আমি বি গ্রুপের ব্লাড দিই তাহলে তার অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হবে। এই রিঅ্যাকশনগুলি কি রকম রিঅ্যাকশন হয়? প্রথমে কতগুলি আছে যে ইমিডিয়েট রিঅ্যাকশন হবে, কিছু ডিলেড রিঅ্যাকশন হবে এবং কিছু ডিলেড সেরোলজিক্যাল রিঅ্যাকশন হবে। অ্যাকুট হিমোলাইটিক রিঅ্যাকশন হবে কোন কোন ব্লাড গ্রুপে? এখানে দেখো অ্যাকুট হিমোলাইটিক রিঅ্যাকশন মানে মিসম্যাচড হওয়া মাত্রই উইদিন মিনিট অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হবে এবং ফ্যাটাল রিঅ্যাকশন হবে। এই জন্য খুবই কশাসলি আমাকে এই গ্রুপগুলো ডিল করতে হবে। যেমন এবিও গ্রুপ, কিট, ডিয়েগো, পি, আরএইচ সিস্টেমের ক্যাপিটাল সি অ্যান্ড স্মল সি অ্যান্ড অ্যান্টিজেন মানে ইনকম্প্যাটিবিলিটি করা যাবে না, মানে এদেরকে মিলিয়ে মিলিয়ে ব্লাড দিতে হবে। ডিলেড রিঅ্যাকশন কি হবে? ইনকম্প্যাটিবিলিটি হলেই এখানে অ্যাকুট হিমোলাইটিক রিঅ্যাকশন হবে। হিমোলাইটিক মানে একদম আরবিসি ডিস্ট্রাকশন হয়ে যাবে, মুহূর্তের মধ্যে তার একটা ইমার্জেন্সি ডেভেলপ করবে। এটা আমরা জানি, যখন ব্লাড আমরা ট্রান্সফিউজ করি আমরা খুবই কশাসলি করি এবং খুব আমরা ভয়ে থাকি। 15 মিনিট আমরা খুব কশাসলি পর্যবেক্ষণ করি। যদি এই এবিও গ্রুপ নিয়ে আমি বলতেছি যে যদি এরকম করি, যে কারণ ওদের অ্যাকুট হিমোলাইটিক হয়, যা হওয়ার উইদিন মিনিটস এর মধ্যে হবে। সো আমি 10-15 মিনিট দেখলেই বুঝতে পারবো যে তার প্রবলেম হবে কি হবে না। দেন আসো ডিলেড হিমোলাইটিক রিঅ্যাকশন। কোন গ্রুপগুলি হয়? ডিলেড হিমোলাইটিক রিঅ্যাকশনটা হচ্ছে যে রিঅ্যাকশনটা 2 দিন পর থেকে শুরু হবে। হিমোলাইটিক রিঅ্যাকশন এটা ওয়ান টাইপ অফ হিমোলাইটিক রিঅ্যাকশন যেটা 2 দিন পর থেকে শুরু হবে এবং সেভারাল উইকস পর্যন্ত ধরে এটা হতে পারে। এটার মধ্যে আছে আরএইচ ডি, ক্যাপিটাল ডি, আরএইচ এর স্মল ডি নাই, এটা মনে রাখবে। অনেক ক্ষেত্রে এটা পরবর্তীতে আসে যে আদৌ স্মল ডি আছে কিনা, এটা অনেক বিতর্কিত কথা। তবে তোমরা এখন পর্যন্ত জেনে রাখো যে আরএইচ ডি মানেই হচ্ছে একটাই, এখানে স্মল ডি নেই, ক্যাপিটাল ডি, আরএইচ ক্যাপিটাল ই, আরএইচ স্মল ই, জে কে, এফআই, এনএসসি এবং কেল। এখন ডিলেড সেরোলজিক্যাল রিঅ্যাকশন আমরা এই দুটা শুনেছি খুব, কিন্তু এই ডিলেড সেরোলজিক্যাল রিঅ্যাকশন এটা শুনি নাই। এটা একটা খুব মজার একটা বিষয়। এটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হয়। আমি যদি অনেকদিন পরে, মনে করো 1-2 মাস পরে আমি পেশেন্টকে এই অ্যান্টিজেনগুলির এগেনস্ট অ্যান্টিবডি দেখি, তাহলে দেখতে পারবো যে অ্যান্টিবডি ডেভেলপ করেছে, বাট পেশেন্টের কোনো সাইন সিমটমই ডেভেলপ করেনি।
তার মানে ডিলেড সেরোলজিক্যাল রিয়াকশনটা এমন যে এলই এবং এমএন গ্রুপের হবে, যেটাতে হচ্ছে অ্যান্টিবডি এটার এগেনস্টে, এই অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হবে, কিন্তু পেশেন্টের কোনো সাইন সিমটম থাকবে না। এখন আসি ইমিউনাইজেশন। ইমিউনাইজেশন কি? আমরা জানি ইমিউনাইজেশন আছে আইসো ইমিউনাইজেশন বা অ্যালো ইমিউনাইজেশন, আর আছে অটো ইমিউনাইজেশন। আসলে দেখি অ্যালো ইমিউনাইজেশন। অ্যালো মিনিং কি? অ্যালো মিনিং হচ্ছে ডিফারেন্ট, মানে আমার শরীরের সেলফ ছাড়া অন্য কিছু যদি আসে এবং সেইটার এগেনস্টে আমার বডি যদি কোনো অ্যান্টিবডি তৈরি করে, সেটাই হচ্ছে অ্যালো ইমিউনাইজেশন। একটু সহজ করে বলি, যেমন অ্যান্টিবডি তৈরি হবে, অ্যান্টিবডি অকার্স এগেনস্ট অ্যান্টিজেন হুইচ ইজ অ্যাবসেন্ট ইন ইন্ডিভিজুয়াল আরবিসি। মানে আমার শরীরে আরবিসি অ্যান্টিজেন, যেমন আরএস অ্যান্টিজেন আমার শরীরে নেই, আমি আরএইচ নেগেটিভ, কিন্তু কোনো কারণে যদি আমি আরএইচ অ্যান্টিজেনের আমার ব্লাডে মিক্স হয়, তখন আমার বডি একটা অ্যান্টিবডি তৈরি করবে, এই আরএইচ অ্যান্টিজেনের এগেনস্টে আরএইচ অ্যান্টিবডি তৈরি করবে। কিন্তু এই আরএইচ অ্যান্টিজেনটা কিন্তু আমার কাছে ছিল না, দেখো আমার বডিতে অ্যাবসেন্ট ছিল, কিন্তু এই আরএইচ অ্যান্টিজেনটা ফরেন একটা অ্যান্টিজেন যেটা আমার শরীরে ঢুকেছে, কিন্তু আমার শরীর এটাকে ফরেন চিহ্নিত করে একটা অ্যান্টিবডি তৈরি করেছে। এটা হচ্ছে অ্যালো ইমিউনাইজেশন এবং আইসো ইমিউনাইজেশন। এটার উদাহরণ হচ্ছে আরএস অ্যান্টিজেন যখন আমার শরীরে আরএস অ্যান্টিবডি তৈরি করে। অটো ইমিউনাইজেশন কি? যখন আমার শরীরে অ্যান্টিজেনটা আছে এবং তার এগেনস্টে আমার শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। দ্যাট মিনস অ্যান্টিবডি অকার্স এগেনস্ট অ্যান্টিজেন হুইচ ইজ প্রেজেন্ট ইন ইন্ডিভিজুয়াল আরবিসি। মানে আমার শরীরের যে আরবিসি ছিল, যেমন আমি যদি এ ব্লাড গ্রুপের হই, তাহলে আমার শরীরে এ অ্যান্টিজেন থাকবে এবং আমার শরীরে এ অ্যান্টিজেনের এগেনস্টে একটা বি অ্যান্টিবডি থাকবে। এখন এই যে আইসো ইমিউনাইজেশন বা অ্যালো ইমিউনাইজেশন, এটা কিভাবে হয়? তিনটা মেইন ইভেন্টে হয়। তোমরা সবাই প্রেগনেন্সি এবং মিসম্যাচ ব্লাড ট্রান্সমিশন এটার কথা শুনেছো। তো এখন আমাদের যেহেতু মেডিকেল সায়েন্স অনেক অ্যাডভান্সড হয়ে গিয়েছে, এখন বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন এটার সাথে এসেছে, এবং যখন আমরা স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টেশন হয় অনেক ডিজিজে, তখন কিন্তু এই আইসো ইমিউনাইজেশনটা চেক করতে হয়। যদি নেগেটিভ কোনো পেশেন্ট হয়, তাহলে তাকে যখন আমরা স্টেম সেল থেরাপি দিব অথবা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন করব, তখন আমার যদি ম্যাচ করে না দেয়, তাহলে আমার আইসো ইমিউনাইজেশন হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে আমাদের তিনটা মেইন ইভেন্ট: প্রেগনেন্সি, মিসম্যাচ ব্লাড ট্রান্সমিশন, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন, বা যেটা আমরা বলতেছি এখন স্টেম সেল থেরাপি। ফিটোম্যাটার্নাল হেমোরেজ কখন হয়? ফিটোম্যাটার্নাল হেমোরেজ মানে একটা প্রেগনেন্ট মহিলার হেমোরেজ হবে। যখন মহিলাটা প্রেগনেন্ট, তখন তার হেমোরেজ হবে, ফিটাসের হেমোরেজ হবে, মায়ের হেমোরেজ হবে। কিভাবে হবে? কারণ আমরা জানি যে মা এবং বাচ্চার মধ্যে, মানে আপ টু ডেলিভারির আগ পর্যন্ত তার ব্লাডের সাথে কোনো কানেকশন থাকে না। কেন? কারণ হচ্ছে প্লাসেন্টাল একটা ব্যারিয়ার আছে। সো প্লাসেন্টাল ব্যারিয়ারটার জন্য মা এবং বাচ্চার ব্লাড মিক্স হতে পারে না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এই ব্লাড মিক্স হতে পারে, ওটাকে আমরা বলবো ফিটোম্যাটার্নাল হেমোরেজ। কখন হতে পারে? এন্টিপার্টামে হতে পারে। এন্টিপার্টামে কখন হতে পারে? ফার্স্ট ট্রাইমেস্টারে হতে পারে। ফার্স্ট ট্রাইমেস্টারে খুবই অল্প পরিমাণ হয়, 5 to 8%, যেটাকে যদি আমরা অ্যামাউন্ট করি তাহলে 1 ml এর মতো হয়। সেকেন্ড ট্রাইমেস্টারে 14 to 18%, যেটাকে যদি আমি অ্যামাউন্ট করি তাহলে 1 to 25 ml এর মতো হবে। এবং থার্ড ট্রাইমেস্টারে 25 to 30%, যেটা 1 to 350 ml এর মতো ধরা হয়। তাহলে এন্টিপার্টামে মানে ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত, তাহলে থার্ড ট্রাইমেস্টারে আমার ফিটোম্যাটার্নাল হেমোরেজটা বেশি হচ্ছে।
কিন্তু দেখো পার্চুরেশন মানে ডিউরিং ডেলিভারি কিন্তু সবচেয়ে বেশি হয় 50%, কোনো ক্ষেত্রে এটা আরো বেশি হতে পারে। হ্যাঁ, তো তার মানে অ্যান্টিপার্টাম প্রেগনেন্সিতে যদি তোমাদের কোশ্চেন করে যে ফিটোম্যাটার্নাল হেমোরেজ কখন বেশি হয়, অ্যাজ এ হোল যদি প্রেগনেন্সি বলে তাহলে তোমরা বলবা ডিউরিং লেবার বা পার্চুরেশন। যদি তোমাদেরকে বলে যে ডিউরিং অ্যান্টিনাটাল পিরিয়ড তাহলে আনসারটা হবে থার্ড ট্রাইমেস্টার। স্পন্টেনিয়াসলি থ্রু আউট দ্য প্রেগনেন্সি 75 to 80% ক্ষেত্রে আমার ফিটোম্যাটার্নাল হেমোরেজ হয়। পটেনশিয়াল ইমিউনাইজেশন ভলিউম মোর দেন 0.1 ml, এটা বলতে আমরা কি বুঝি? এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ধরবেই যে পটেনশিয়াল ইমিউনাইজেশন ভলিউম মানে হচ্ছে কতটুকু অ্যান্টিজেন আমার শরীরে প্রবেশ করলে সে আমার শরীরকে স্টিমুলেশন দিয়ে অ্যান্টিবডি তৈরি করার জন্য স্টিমুলেশনটা দিতে পারবে বা ইমিউনাইজেশনটা হবে। পটেনশিয়াল ইমিউনাইজেশন ভলিউম হচ্ছে খুবই অল্প, মাত্র 0.1 ml। মানে জাস্ট তোমরা চিন্তা করো যে মাত্র 0.1 ml ব্লাডও যদি মা থেকে মানে বাচ্চা থেকে মাতে যায় বা মা থেকে বাচ্চাতে আসে তাহলে কিন্তু একটা আইসিইউ ইমিউনাইজেশনের সম্ভাবনা থাকে। প্যাথোফিজিওলজিটা দেখো একটু ছবিতে আমি দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য যে এখানে মাদার দেখো, মাদার হচ্ছে আরএস নেগেটিভ ব্লাড গ্রুপ এবং ফাদার হচ্ছে আরএস পজিটিভ ব্লাড গ্রুপ। তাদের একটা বেবি হলো, বেবিটা হলো আরএস পজিটিভ ব্লাড গ্রুপ। এখন নেগেটিভ মা, বেবিটা আরএস পজিটিভ। তো কোনো কারণে যখন ওই যে এই ফিটোম্যাটার্নাল হেমোরেজ হলো আমার, যে কোনো কারণেই হোক, ফিটোম্যাটার্নাল হেমোরেজে 0.1 ml এর চেয়ে বেশি ব্লিডিং হলো, এই অ্যান্টিজেনটা চলে গেল মায়ের কাছে, মায়ের বডি সেন্সিটাইজেশন হলো, সেন্সিটাইজেশন হয়ে মা কি করলো, যখন এই যে ফিটোম্যাটার্নাল হেমোরেজে পজিটিভ ব্লাডটা চলে গেল, মার বডি তখন এই পজিটিভ ব্লাডের এগেনস্টে, এটা তার কাছে কিন্তু সেলফ না, তার কাছে এটা ফরেন। তো যেহেতু তার আরএস নেগেটিভ, তার কোনো এই অ্যান্টিজেন নাই, তখন এই অ্যান্টিজেনের এগেনস্টে তার বডি এটাকে ফরেন হিসেবে চিন্তা করে অ্যান্টিবডি তৈরি করলো। এই অ্যান্টিবডি যেটা তৈরি হলো, তো এই অ্যান্টিবডিটা হলো ইমিউনোগ্লোবুলিন এম টাইপ, যেটা মলিকুলার ওয়েট হচ্ছে অনেক বেশি, এবং এই মলিকুলার ওয়েট কি করে, এই প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে এগেইন আবার ফিটাসে ঢুকতে পারে না। সো এই যে অ্যান্টিবডিটা তৈরি হয়, এটা 6 weeks to 6 months পর্যন্ত এই ইমিউনোগ্লোবুলিন জি হিসেবে থাকে। তো ইন দ্য মিন টাইম দেখো যে বেবিটা ডেলিভারি হয়ে যায়, কিন্তু মা কিন্তু ইমিউনাইজড হয়ে ইমিউনোগ্লোবুলিন এম তৈরি করেছিল, এবং 6 months পরে সে এই ইমিউনোগ্লোবুলিন এমটা ইমিউনোগ্লোবুলিন জিতে পরিণত হয়। যখন ইমিউনোগ্লোবুলিন জিতে পরিণত হয়, তারপরে মনে করো যে কয়েক বছর পরে অথবা 2-3 বছর পরে সে যখন আবার প্রেগনেন্ট হয় এবং আবার একটা পজিটিভ বেবি হয়, আরএস পজিটিভ বেবি, তখন তার এই যে ইমিউনোগ্লোবুলিন জি হয়ে গেল ইন দ্য মিন টাইম, সেই ইমিউনোগ্লোবুলিন জি কিন্তু স্মল মলিকুলার ওয়েট, সো ইট ক্যান ইজিলি ক্রস দ্য প্লাসেন্টাল ব্যারিয়ার। সো প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে সে বাচ্চার এখানে চলে গেল, এবং বাচ্চার যে অ্যান্টিজেন ছিল, সো অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হলো, এবং অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনের ফলে বেবি হিমোলাইসিস হলো। এখন দেখি আমরা হোয়াট হ্যাপেন্স টু ফার্স্ট প্রেগনেন্সি। দেখো এই যে ফার্স্ট প্রেগনেন্সি কিন্তু আমি যে বললাম এটা কিন্তু অলরেডি স্পেয়ার, কারণ 6 মান্থের মধ্যে ও ডেলিভারি হয়ে গেল। মানে আমরা বলেছি যে থার্ড ট্রাইমেস্টারে বেশি ফিটোম্যাটার্নাল হেমোরেজ হয়, তো থার্ড ট্রাইমেস্টার থেকে আর বেশি 12 উইকস এর মতো থাকে, কিন্তু 6 মাসের তো আইজিএম থাকলো, ইন দ্য মিন টাইম ফার্স্ট ডেলিভারি হয়ে গেল, এবং ফার্স্ট বেবিটা কিন্তু এই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনটা পেলো না, মানে হিমোলাইসিস হলো না, তার খারাপ রিয়াকশনটা হলো না। দেন কি হলো দেখো ফার্স্ট প্রেগনেন্সিতে, তাহলে কি হলো, ফার্স্ট প্রেগনেন্সিতে ফিটাল আরবিসি কন্টেনিং আরএইচ অ্যান্টিজেন এন্টার্স দ্য ম্যাটারনাল ব্লাড। অলরেডি আমি বলে ফেলছি মাদার ইমিউন রেসপন্স হলো, এবং এই রেসপন্সে অ্যান্টিবডি সিনথেসাইজড হলো। প্রথমে এটা ইমিউনোগ্লোবুলিন এম টাইপ প্রডিউস হয়, হুইচ ক্যান নট ক্রস দ্য প্লাসেন্টা, দেন ওমেন গেটস সেন্সিটাইজড, এবং IgM in the meantime convert to IgG by the 6 weeks to 6 months.
later and so first pregnancy usually spare? এই কোশ্চেনটা তোমাদেরকে ধরতে পারে বা আসতে পারে যে কেন ফার্স্ট প্রেগনেন্সিতে এফেক্ট করে না। এখন দেখো যে সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিতে কি হচ্ছে। সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিতে আরএইচ অ্যান্টিবডিটা তখন ইন দ্য মিন টাইম আরএইচ অ্যান্টিবডিটা জি অ্যান্টিবডি ক্রস কোটেড যে রেড সেল ছিল সেই রেড সেল অ্যান্টিজেনের যে রেড সেল ছিল সেই অ্যান্টিজেনের রেড সেলের সাথে অ্যান্টিবডিটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হলো। অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনের ফলে কি হলো, ডিস্ট্রাকশন হলো রেড ফিটাল সেল আরবিসি। এই ফিটাল যখন রেড সেলটা ডিস্ট্রাকশন হলো অতিমাত্রায় তখন হচ্ছে ফিটাল এনিমিয়া ডেভেলপ করলো। ফিটাল এনিমিয়া ডেভেলপ করাতে কি হলো, আমার হিমোগ্লোবিন কম, তো ফিটাল হাইপোক্সিয়া হবে কারণ হিমোগ্লোবিন অক্সিজেন কে ক্যারি করে। সো হাইপোক্সিয়া হলো, হাইপোক্সিয়া হওয়ার ফলে স্টিমুলেট করলো ইরাইথ্রোপয়েটিন, এক্সট্রা মেডুলারি যে রেড সেল সিনথেসিস হলো লিভার থেকে স্প্লিন থেকে, তো হেপাটোস্প্লেনোমেগালি লিভারকে অনেক কাজ করতে হলো, সে আর্কিটেকচারালি এবং ফাংশনালি সে এনলার্জ হয়ে গেল, অল্টার্ড হয়ে গেল। তো হেপাটোস্প্লেনোমেগালিক হলো, ইন দ্য মিন টাইম হেপাটিক সেল আর কাজ করতে পারছে না, হেপাটিক সেল ফেইলুর হয়ে গেল। হাইপোপ্রোটিনেমিয়া, কারণ প্রোটিন তৈরি হয় লিভার সেল থেকে, হাইপোপ্রোটিনেমিয়া হচ্ছে, এবং ইনক্রিজ ইন্ট্রাহেপাটিক প্রেশার, কারণ হচ্ছে ইডিমা হচ্ছে, হাইপোপ্রোটিনেমিয়ার জন্য ইডিমা হচ্ছে, লিভার সেলগুলি ডাইলেট হয়ে যাচ্ছে, ওই লিভার সেলে ডাইলেট হয়ে যাওয়ার জন্য ওই ইন্ট্রাহেপাটিক যে প্রেশারটা, পোর্টাল হাইপারটেনশনটা বেড়ে যাচ্ছে এবং অ্যাসাইটিস হয়ে যাচ্ছে, ইডিমা, হাইপোক্সিক, প্লাসেন্টাল থিকনেসটা বেড়ে যাচ্ছে, পলিহাইড্রোমিয়ান্স এবং পেরিকার্ডিয়াল ইফিউশন হচ্ছে। আরএইচ নেগেটিভ ব্লাড সেল ছিল, ইন দ্য মিন টাইম সে সেকেন্ড প্রেগনেন্সিতে আরএইচ অ্যান্টিজেন যেটা ইমিউনোগ্লোবুলিন জি টাইপ সে ক্রস করে চলে আসলো এবং ফিটাল আরবিসি যে অ্যান্টিজেন ছিল সেটার অ্যান্টিবডি রিয়াকশন হলো, ফিটাল রেড সেল ডিস্ট্রাকশন হচ্ছে। এখন দেখো এই যে এখানে জাস্ট দেখানোর চেষ্টা করেছি যে সেকেন্ডারি রেসপন্স যেটা হচ্ছে, প্রাইমারি রেসপন্স হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম হয়েছিল, সেকেন্ডারি রেসপন্স ইমিউনোগ্লোবুলিন জি। যখন সেকেন্ড টাইম আবার এক্সপোজার হচ্ছে আরএইচ পজিটিভ ফিটাস দিয়ে, সেটা হচ্ছে একটা অ্যামনেস্টিক রিয়াকশন করে, প্রচুর পরিমাণে ইমিউনোগ্লোবুলিন তৈরি করে, যেটা ইমিউনোগ্লোবুলিন জি টাইপ, সেটা ক্রস করে যায় প্লাসেন্টা এবং ফিটাল এনিমিয়া তৈরি করে। হাউ অ্যান্ড হোয়েন ক্যান ফিটাস গেট অ্যাফেক্টেড, কিভাবে এবং কখন ফিটাসটা অ্যাফেক্টেড হয়। তাহলে প্রথমে আমরা বলেছি যে ইফ মাদার ইজ অলরেডি সেন্সিটাইজড and again carrying Rh positive fetus. In her subsequent pregnancy, again maternal exposure to fetal RBC. যদি সেটা Rh positive fetus হয়, greater immune response হয়, secondary যে রেসপন্সটা ওটাকে amnestic reaction বলছি। NTD অ্যান্টিবডি ইমিউনোগ্লোবুলিন জি টাইপ তৈরি হয় যেটা প্লাসেন্টাকে ক্রস করতে পারে, হিমোলাইসিস হয়, ফিটাল অ্যাফেকশন ওরসেন উইথ সাবসিকুয়েন্ট প্রেগনেন্সি। এটা আমি বললাম যে সেকেন্ড প্রেগনেন্সি। থার্ড প্রেগনেন্সিতে কি, যে অ্যামনেস্টিক রিয়াকশনটা আরো বেশি হবে, থার্ড প্রেগনেন্সি আরো খারাপ হবে, ফোর্থ প্রেগনেন্সি আরো খারাপ হবে, সাবসিকুয়েন্ট যত প্রেগনেন্সি হবে সেটা মানে ক্রমান্বয়ে খারাপের দিকে যেতে থাকবে। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে হোয়াট হ্যাপেন্স টু দ্য ফিটাস, ফিটাসের কি হয়, হিমোলাইটিক ডিজিজ অফ দ্য ফিটাস। আমরা বলেছি যে হিমোলাইটিক ডিজিজ হয়, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন করে হিমোলাইসিস করে। তাহলে কি এটাকে আমরা ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলি, কারণ যখন হিমোলাইসিস হয়, এনিমিয়া হয়, এক্সট্রামেডুলারি ইরাইথ্রোপয়েসিসটা বেড়ে যায়, তখন ইম্যাচিউর ইরাইথ্রোব্লাস্টগুলি সার্কুলেশনে চলে আসে, ইম্যাচিউর ইরাইথ্রোব্লাস্ট অনেক বেশি হয়ে যায়, যেটাকে ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলি। ফিটাল এনিমিয়া হবে, হাইড্রোপস ফিটালিস হবে। ইফ হিমোগ্লোবিন কমতে কমতে যদি লেস দেন 5 মিলিগ্রাম পার ডেসিলিটার হয়ে যায়, তখন আমার হাইড্রোপস ফিটালিস ডেভেলপ করবে। হাইড্রোপস ফিটালিস হচ্ছে ফিটালের যদি মোর দেন 2 ক্যাভিটিতে ফ্লুইড জমা হয়, যেমন অ্যাসাইটিস হয়, পেরিকার্ডিয়াল এবং প্লুরাল ফ্লুইড জমা হয়, সেক্ষেত্রে আমরা হাইড্রোপস ফিটালিস বলি বাচ্চাটা। এবং যখন হাইড্রোপস ফিটালিস হয়ে যায় তখন কিন্তু 70% ফিটাস ইন্টারইউটেরাইন ডেথ হয়ে যায়। তাহলে এনিমিয়া এবং হাইড্রোপস ফিটালিস কিন্তু হচ্ছে ইন ইউটেরো। ইকটেরাস গ্র্যাভিস নিওনেটেরাম, এটা প্যাথোলজিক্যাল জন্ডিস,
এটা বাচ্চা যখন ডেলিভারি হবে তারপরে তার জন্ডিস ডেভেলপ করবে। কেন জন্ডিস ডেভেলপ করবে আমি এটা তোমাদেরকে পরে বলবো। তোমরা জেনে রাখো যে ইন ইউটেরো যখন বাচ্চা ফিটাস যখন মানে মায়ের পেটে থাকে তখন ফিটাল এনিমিয়া হবে এবং হাইড্রোসপিটালিস হবে, ইরাথ্রোব্লাস্টোসিস ফিটালিস হবে। কিন্তু যখন বাচ্চা মানে নিওনেট সে ডেলিভারি হয়ে গেল তখন তার জন্ডিস হবে, ইকটেরাস গ্র্যাভিড নিওনাটারাম, এবং কনজেনিটাল এনিমিয়া অফ দ্য নিউবর্ন। এটা যখন মাইল্ড ফর্মে হিমোলাইসিস হবে তখন হবে কনজেনিটাল এনিমিয়া অফ নিউবর্ন। ফিটাল ম্যানিফেস্টেশন অফ আরএস ডিজিজ। দেখো আমি বলেছি যে এই যে কনজেনিটাল এনিমিয়া অফ দ্য নিউবর্ন, বাচ্চাটার ডেলিভারি পরে দেখো একদম সাদা, হ্যাঁ, তো তাদের ট্রিটমেন্ট হচ্ছে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন দিতে হয়। এটা আমাদের আজকের প্রতিবাদ্য বিষয় না, এটা হচ্ছে যে পরবর্তী ম্যানেজমেন্ট, হ্যাঁ, এটা নিওনাটোলজিস্টরা করবে। আর দেখো ইকটেরাস গ্র্যাভিস নিওনাটারাম, বাচ্চাটা হলুদ হয়ে গেছে এবং জন্ডিস ডেভেলপ করেছে, এবং জন্ডিস যখন তোমার বিলিরুবিন মাত্রা অনেক বেড়ে যায়, যেটা ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করে ব্রেনে চলে যায়, ব্রেনে ডিপোজিট হয়, তখন এটাকে বলে ইকটেরাস গ্র্যাভিস নিওনাটারাম। এবং দেখো হাইড্রোসপিটালিস, বাচ্চার পেটটা অ্যাসাইটিস আছে, লিভারটা এনলার্জ হয়ে গেছে এবং পেরিকার্ডাইটিস এবং প্লুরাল এফিউশনটা দেখা যাচ্ছে না। এটা হাইড্রোসপিটালিসের একটা বাচ্চা। ইফেক্ট অন ফিটাস অ্যান্ড নিওন্যাট। তো এই কথাগুলি আমরা যেটা বললাম যে আরবিসি হিমোলাইসিস হলে এনিমিয়া হবে, বারবার আসতেছে তোমাদের এইগুলি বারবার বোঝার জন্য। ইরাথ্রোপয়েটিন স্টিমুলেশন হয়, এক্সট্রামেডুলারি হিমোপয়েসিস হয় লিভারে, স্প্লিনে, এরপরে একটা টাইমে হাইপোক্সিয়া হয়, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর হয় এবং ইডিমা এবং হাইড্রোসপিটালিস ডেভেলপ হয়। কিন্তু যে আমি বললাম যে কখন জন্ডিসটা ডেভেলপ করে, এবং দেখো ইরাথ্রোসাইট যখন হিমোলাইসিস হয় তখন কি হয়, হিমোগ্লোবিন ব্রেকডাউন হয়, হিমারগ্লোবিন। তো হিম পোর্শনে কি থাকে, বিলিভার্ডিন থাকে, বিলিরুবিন থাকে। তো এই ফি বিলিরুবিন এবং বিলিভার্ডিন যখন ফি থাকে তখন ও কি করে, ও চলে যায় প্লাসেন্টা দিয়ে মায়ের কাছে, প্লাসেন্টা দিয়ে মেটাবলিজম হয়ে মায়ের ইউরিন দিয়ে ফিসেস দিয়ে সে এক্সক্রিট হয়ে যায়। কিন্তু বিলিরুবিনটা অ্যালবুমিনের সাথে কনজুগেট হয়, কনজুগেট বিলিরুবিন হয়ে স্টার্কোবিলিনোজেন হয়ে স্মল ইন্টেস্টাইন দিয়ে স্টুল হয়ে চলে যায়। কিন্তু যখন বাচ্চাটা ডেলিভারি হয়ে যায় তখন কিন্তু এই প্লাসেন্টাল এই সাপোর্টটার সে পাচ্ছে না, যে মা তাকে মেটাবলিজম করে দিবে এই পাচ্ছে না। কিন্তু ইন দ্য মিন টাইম তার প্রচুর হিমোলাইসিস হয়ে গেছে, প্রচুর বিলিরুবিন ডেভেলপ করে গেছে, তাতে কি হয়েছে, বিলিরুবিন পরিমাণ অনেক বেড়ে গেছে। তো এক পর্যায়ে সে জন্ডিস ডেভেলপ করলো। এরপরে হিমোলাইসিস চলতেই থাকছে যতক্ষণ পর্যন্ত না আমি তার ট্রিটমেন্ট করছি। তো একটা পর্যায়ে বিলিরুবিন এত বেড়ে গেল যে এটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে গেল। কেন, যে এই যে বিলিরুবিনটা আসছে একে যে কনজুগেট করবে মানে প্রোটিনের সাথে যুক্ত করবে, সেই লিভারটা লিভার একটা এনজাইম তৈরি করে যেটাকে বলে গ্লুকুরোনাল ট্রান্সফারেজ। গ্লুকুরোনাল ট্রান্সফারেজ কি করে, বিলিরুবিনকে কনজুগেট করে মানে কম্বাইন করে সে এটাকে মেটাবলিজম করে এক্সক্রিশনে হেল্প করে। তো যখন বিলিরুবিন আমার ছোট একটা লিভার অলরেডি সে কম্প্রোমাইজড, কারণ হচ্ছে সে এক্সট্রা ওই যে মানে এক্সট্রাভাস্কুলার যে হিমোলাইসিস হচ্ছে তার যে সেই জন্য তার এক্সট্রামেডুলারি হিমোপয়েসিস হয়েছে লিভারে, লিভার অলরেডি কম্প্রোমাইজ। তো এই ছোট লিভার, অলরেডি কম্প্রোমাইজ লিভার এত পরিমাণ গ্লুকুরোনাল ট্রান্সফার তৈরি করতে পারে না যে পরিমাণ বিলিরুবিন তৈরি হয়, যার ফলে ও টোটালটা এক্সক্রিট করতে পারে না। তো তখন কি হয়, বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় এবং একটা পর্যায়ে মাত্রা বাড়তে বাড়তে এমন হয় যে ওটা ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করে যায়। ব্লাড ব্রেন ব্যারিয়ারকে যখন ক্রস করে যায় তখন ওই বিলিরুবিনটা ব্লাড ব্রেন ব্যারিয়ার মেনিনজেসের মধ্যে সেটা ডিপোজিশন হয় এবং তখন ওই নিউরোলজিক্যাল সিমটমগুলি ডেভেলপ করে এবং এটাকে কার্নিকটেরাস বলে।
আচ্ছা, এখন তোমাদের কাছে আমার একটা কোশ্চেন আছে। তোমরা সবসময় বেবিকে নিয়ে দেখেছো যে বইয়ে বলো, অনেক সময় মাকে নিয়ে কিছু কিন্তু লেখা হয় না। খুব মানে অনেক বড় বই ছাড়া আমাদের যে সমস্ত বই আছে এবং তোমরা যেগুলি পড়ো, সেই বইগুলোর মধ্যে কিন্তু যে মায়ের কিছু হয় এরকম কিন্তু খুব কম। আমাদের সময় তো ছিলই না, এবং পাওয়া যায় না কিন্তু। যে তোমরা কি মনে করো তাহলে, মায়ের কি কোনো কিছু হয় এই ডিজিজে? কি মনে হয়, মায়ের কিছু হতে পারে নাকি শুধু বেবিরই হয়? আচ্ছা, তাহলে মায়েরও কিছু হয় অবশ্যই। এখানে আমরা মা এবং বাচ্চা নিয়ে কাজ করছি। মায়ের অসুবিধা হলেই বাচ্চার অসুবিধা হবে, বাচ্চার অসুবিধা হলেই মায়ের অসুবিধা হবে। তো আমাদের ম্যাটারনাল ম্যানিফেস্টেশনটা কি, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা যদি তোমরা বলতে পারো তোমরা হচ্ছে অনার্স মার্ক পাবে। এবং এটা যদি জিজ্ঞেস করবে কোশ্চেনটা এবং যে বলতে পারবে, ম্যাডাম খুবই ইমপ্রেসিভ হবে, ইমপ্রেসড হবে তার প্রতি, এবং তোমাদের নাম্বার একদম তরতর করে বেড়ে যাবে। আচ্ছা, এই ম্যাটারনাল ম্যানিফেস্টেশনটাকে বলে ম্যাটারনাল মিরর সিনড্রোম বলে, বা অনেক ক্ষেত্রে ভ্যালেন্টাইন সিনড্রোম বলে। তো দেখো, এই যে আমি একটা হাইড্রোস্পিটালিসের ছবি দিয়েছি, হ্যাঁ, অ্যাসাইটিসটা তোমরা দেখতে পাচ্ছ, অন্য ক্যাভিটি গুলাতে দেখতে পাচ্ছ না কিন্তু বুঝতে পারছো, ফোলা ফোলা আছে, হ্যাঁ, ফেসটাও ফোলা ফোলা আছে অনেক। তো এটা হচ্ছে হাইড্রোস্পিটালিস। তো বাচ্চাটা সোলেন বেবি। তো মায়ের কি হয়, মায়েরও লেগ ইডিমা হয়, ইউরিনে মাইল্ড অ্যালবুমিন থাকে এবং ব্লাড প্রেশারটা হাই হয়। তবে তোমরা এটাকে প্রিএক্লাম্পসিয়ার সাথে কনফিউজ করবে না, এটা প্রিএক্লাম্পসিয়া না। এখানে মাইল্ড অ্যালবুমিনিউরিয়া থাকে, আর প্রিএক্লাম্পসিয়াতে অ্যালবুমিনিউরিয়া অনেক বেশি থাকে। তো এর সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে যে কোনো পেশেন্টে প্রিএক্লাম্পসিয়া আছে, সে আরএস নেগেটিভ তো হতে পারে। কিন্তু যখন তোমাকে এই দুইটা সিনড্রোম মানে আলাদা করতে বলবে, তখন তুমি দেখবা যে ইডিমা, মাইল্ড অ্যালবুমিনুরিয়া, হাইপারটেনশন। পিতেও তোমার হাইপারটেনশন থাকবে, তবে এখানে অ্যালবুমিনুরিয়াটা বেশি থাকবে এবং সিরাম এএলটি এবং কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করে। তো এই ভ্যালেন্টাইন সিনড্রোম যেটা, সেটা হচ্ছে যে তোমার ভ্যালেন্টাইন একজন ডক্টর, যার নাম হচ্ছে জন উইলিয়াম ভ্যালেন্টাইন। উনি 1882-তে এই সিনড্রোমটা আবিষ্কার করেন, এই জন্য ওনার নাম অনুসারে এটাকে ভ্যালেন্টাইন সিনড্রোম বলে। এবং আবার দেখো, বাচ্চাটা এরকম সোলেন হয়ে গেছে, মাও সোলেন হয়ে যায় এবং প্লাসেন্টাটাও সোলেন হয়ে যায় এবং উজিং হয় অনেক, প্লাসেন্টাটা অনেক ইডিমেটাস হয়ে যায়। তো মা সোলেন হয়, বেবি সোলেন হয়, এখানে প্লাসেন্টাল পিকচার নেই, প্লাসেন্টা সোলেন হয়। তো তিনটা জিনিস সোলেন হয়, এই জন্য এটাকে ট্রিপল সিনড্রোম বলে অনেক সময়, এবং অনেক সময় এটাকে ম্যাটারনাল মিরর সিনড্রোম বলে। মা যেরকম বাচ্চাও সেরকম, মানে ফোলা ফোলা। এটা মনে রাখবে, হ্যাঁ। এখন যদি আমি আসি যে ম্যানেজমেন্ট, আমি একটা ডিজিজ কিভাবে ম্যানেজমেন্ট করব। ম্যানেজমেন্টের প্রথমে তোমাদের ম্যানেজমেন্ট করতে হলে আমি এই কেসটার বেলায় বলবো যে ম্যানেজমেন্ট দুই টাইপের, আইসিইউ ইমিউনাইজেশন ম্যানেজমেন্ট, প্রিভেনশন অ্যান্ড কিউর বা ট্রিটমেন্ট। আমার এইম অফ ম্যানেজমেন্ট হচ্ছে প্রিভেনশন অ্যান্ড কিউর। প্রিভেনশন হচ্ছে বেস্ট। আমার হাতে যে কোনো ডিজিজের তোমরা মনে রাখবা যে যখন কোনো প্রিভেন্টিভ মেজার পাওয়া যায়, প্রিভেনশন করা হচ্ছে বেটার। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, কারণ প্রিভেনশন করতে তোমার শুধু এনটিডি লাগছে, তোমার খরচ কম লাগছে, পেশেন্টের কমপ্লিকেশন কম হচ্ছে, হ্যাঁ। তো সব দিক থেকে বিবেচনা করে আমাদের এইম থাকবে, যখন আরএইচ নেগেটিভ কোনো আমি পেশেন্ট পাবো, একটা রিপ্রোডাক্টিভ এজ ওমেনকে, তাকে আমাকে কিছু কথা বলতে হবে যে তুমি আরএইচ নেগেটিভ, তুমি এগুলি মনে রাখবা। হয়তো বা সে আনম্যারিড, কিন্তু তাকে যখনই পাবো আমি কাউন্সিলিং করব এবং প্রিভেন্টিভ মেজারটা তাকে বলে দিব। প্রাইমিদেরকে তো বলবো, ইভেন আমার মনে হয় যারা রিপ্রোডাক্টিভ এজ ওমেন তাদেরকে আমরা বলে দেওয়ার চেষ্টা করব, যদি আমাদের কাছে কখনো আসে এই নেগেটিভ গ্রুপ পেলে আমরা তাকে কিছু কাউন্সিলিং করে দিব যে তোমার এই প্রবলেম হতে পারে, এই জন্য তোমার প্রিভেনশন আছে, তুমি শুধুমাত্র একটা এনটিডি ইনজেকশন নিলেই কিন্তু তুমি প্রিভেন্টিভ তোমার এইসব কমপ্লিকেশন থেকে তুমি রেহাই পেতে পারো।
আসো তাহলে আমরা এখন প্রিভেনশন নিয়ে কিছু কথা বলি। প্রিভেনশন হচ্ছে এনটিডি ইমিউনোগ্লোবুলিন। এটা কি? এটা একটা পলিগোনাল অ্যান্টিবডি বা পলিক্লোনাল বলতে পারো। 300 microgram of NTD will neutralize 30 ml of fetal blood। মানে আমার যে এনটিডি ইমিউনোগ্লোবুলিনটা পাওয়া যায় মার্কেটে সেটা 300 মাইক্রোগ্রাম করে এবং এটার ইউনিট হিসেবে এনটিডি থাকে 1500 ইউনিট, 1500 ইউনিট এনটিডি থাকে। সেই এনটিডিটা নিউট্রালাইজ করতে পারে 30 ml অফ ফিটাল ব্লাডকে, হোল ব্লাডকে, এবং 15 ml অফ ফিটাল আরবিসিকে। এটা জানার কারণ আছে, জানতে হবে। আচ্ছা, দেখো, মোর দেন 99.2 to 99.3% fetomaternal hemorrhage is less than 4 ml। সো আমার 99% হচ্ছে 4 ml, আর একটা এনটিডি ইনজেকশন 30 ml কে কভার করতে পারে। সো আমি কিন্তু যদি একটা ইনজেকশন দেই তাহলে 99% কিন্তু আমার কভার হয়ে যাচ্ছে। Up to 50% large fetal-maternal hemorrhage occurs after vaginal delivery। এই এনটিডি ইমিউনোগ্লোবুলিনটা, এটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি টাইপ এবং এটার হাফ লাইফ হচ্ছে 24 ডেজ, কিন্তু এটা প্রোটেকশন দিবে আপ টু 12 উইকস। এই যে এটা এনটিডি, এটাকে অনেক সময় রোগাম বলে, এটা ফার্মাসিউটিক্যালস নেম আর কি। রোগাম বলি আমরা, রোশ কোম্পানি থেকে আসছে। এরকম এনটিডি এটা 2400 থেকে 3000 টাকা দাম পড়ে, আমাদের খুবই অ্যাভেলেবেল। এখন আসো, আমি কাকে দেব, কখন দিব, কিভাবে দিব এই এনটিডিটা আমরা জানি, তারপরে ঠিকটা জানি কিনা একটু দেখি। আমি কাকে অ্যান্টিবডিটা ইমিউনোগ্লোবুলিনটা দিব? অল ওমেন হ্যাভিং আরএইচ নেগেটিভ ব্লাড গ্রুপ এবং তার ইনডাইরেক্ট কুমস টেস্ট নেগেটিভ হতে হবে, কারণ আমরা জানি প্রেগনেন্সি ছাড়াও সে অন্য কোনোভাবে আইসিইউ ইমিউনাইজেশন হতে পারে, তার ব্লাড ট্রান্সফিউশন থেকে হতে পারে, সিম সেল থেরাপি থেকে হতে পারে, অ্যাবর্শন থেকে হতে পারে, একটোপিক থেকে হতে পারে। সো আরএইচ নেগেটিভ ব্লাড গ্রুপ হলেই হবে না, অল প্রেগনেন্ট ওমেন আরএইচ নেগেটিভ ব্লাড গ্রুপ এবং আইসিটি নেগেটিভ। আমরা এখন জানবো কাকে দিব না। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, কাকে দিবা তুমি এখানে অনেক তুমি জানবা, হ্যাঁ, বই খুললেই যে কোনো কোথায়, কিন্তু তোমাকে সাথে সাথে এটাও জানতে হবে যে কখন তুমি কাদেরকে তুমি দিবে না। কাকে দিবে জানার থেকেও বেশি প্রয়োজন কাকে দিবে না, মাস্ট বি নো। ওমেন আর আইসিটি পজিটিভ, আরএইচ নেগেটিভ ওমেন, বাট তোমার আইসিটি পজিটিভ, তাহলে তাকে দিব না। কেন দিব না? অলরেডি তার ইমিউনোগ্লোবুলিন ওখানে আছে, অলরেডি সে ইমিউনাইজড। ফাদার ইজ আরএইচ নেগেটিভ। এখন দেখো, মাদার আরএইচ নেগেটিভ, ফাদার আরএইচ নেগেটিভ, অল মানে তাদের অফস্প্রিং শুড বি আরএইচ নেগেটিভ। আচ্ছা, ফিটাল সেল ফ্রি ডিএনএ শোজ ফিটাস ইজ নেগেটিভ। এটা হচ্ছে একটা নন ইনভেসিভ টেস্ট, এটা অ্যাজ আর্লি অ্যাজ 11 উইকসে করতে পারি আমরা ম্যাটার্নাল ব্লাড নিয়ে। সেখানে আমরা সেল ফ্রি ডিএনএ থেকে ফিটাল ব্লাড গ্রুপটা জানা যায়। এখন আরএইচ নেগেটিভ মা, তার আমি 11 সপ্তাহে জেনে গেলাম যে তার বেবিটা নেগেটিভ, তাহলে তাকে তো আর আমার এই আইসিইউ ইমিউনাইজেশনের চিন্তাটা থাকবে না। তাকে আমি নর্মাল প্রেগনেন্সি যেভাবে আমি ম্যানেজমেন্ট করব ঠিক সেভাবে ম্যানেজমেন্ট করব। এটা অদূর ভবিষ্যতে আমাদের চলে আসবে, এটা এখনো আমাদের কাছে নেই। ওয়েস্টার্ন কান্ট্রিগুলা এটা ইউজ করে তারা অনেক এগিয়ে গেছে। এখন দেখো আমরা কখন এটা ইউজ করব। অ্যান্টিপার্টাম অ্যাট 28 উইকস আমাদের এখানে অ্যাভেলেবেল, আমাদের দেশে 300 মাইক্রোগ্রাম।
আমাদের পাশে ইন্ডিয়াতে 150 মাইক্রোগ্রাম করে পাওয়া যায়। যদি 150 মাইক্রোগ্রাম থাকে সেক্ষেত্রে আমরা 28 এবং 32 উইকসে দেব। এখানে দেখো আমি একটু বোল্ড করে 28 উইকস দিয়েছি। কেন আমি 28 উইকসে দিব? কারণ আমি বলেছি যে এনটিডি ইমিউনোগ্লোবুলিন আমাকে আইসি ইমিউনাইজেশন থেকে বাঁচাবে, কভার করবে আপ টু 12 উইকস। তাহলে এটার সাথে যদি তুমি 12 যোগ করো তাহলে 40 উইকস। তার মানে আমার ডেলিভারি পর্যন্ত সেটা কভার করবে। উইদিন 72 আওয়ার্স আফটার ডেলিভারি, কিন্তু ডেলিভারি হওয়ার পরে 72 আওয়ার্সের মধ্যে আমি আরেকটা ডোজ রোগাম দিব বা এনটিডি ইমিউনোগ্লোবুলিন দিব। আচ্ছা, এইটা দেওয়ার আগে আমাকে আরেকটা কাজ করতে হবে। ওখানে যেমন আমি আইসিটি পরীক্ষা করেছিলাম, ইনডাইরেক্ট কোমস্টেজ নেগেটিভ হতে হয়েছিল, এখানে বেবি ডেলিভারি হয়ে গেছে, তো আমি সহজেই বেবিস ব্লাড গ্রুপটা কর্ড ব্লাড থেকে আমরা করতে পারি, করে ডাইরেক্ট কোমস্টেজ করে আমরা বেবির ব্লাড গ্রুপটা জানতে পারি। যদি দেখি বেবি নেগেটিভ তাহলে আমার আর ইনজেকশনটা দিতে হবে না, ইমিউনোগ্লোবুলিনটা দিতে হবে না। কিন্তু যদি দেখি বেবিটা আরএস পজিটিভ তাহলে আমাকে মাকে উইদিন 72 আওয়ার্সের মধ্যে দিতে হবে। দিস ক্যান রিডিউস, এটা যদি আমি দেই তাহলে আমার যে হিমোলাইটিক রিয়াকশনটা হওয়ার কথা ছিল ফিটোম্যাটার্নাল হেমোরেজে, সেটা 16% টু 0.2% হয়ে যাবে নেক্সট প্রেগনেন্সিতে। হাউ টু গিভ, আমরা এটা কিভাবে দিব? আমরা জানি ডিপ ইন্ট্রামাসকুলার ইনজেকশন দিয়ে আমরা। আচ্ছা, কিভাবে দিব ডিপ ইন্ট্রামাসকুলার ইনজেকশন? গিভেন ইন ডেলটয়েড মাসেল। এখানে একটু দেখো আমি মেনশন করে দিয়েছি ডেলটয়েড মাসেল। পরে দেখো ডু নট গিভ টু দ্য গ্লুটিয়াস মাসেল, এটা অনেকেই জানে না। হ্যাঁ, ডু নট গিভ টু দ্য গ্লুটিয়াল মাসেল, গ্লুটিয়াল মাসেলে দেওয়া যাবে না। কেন গ্লুটিয়াল মাসেলে দেওয়া যাবে না? কারণ গ্লুটিয়াল মাসেলে সাবকিউটেনিয়াস ফ্যাট থাকে, এই ফ্যাটের মধ্যে অ্যান্টিবডিটা ডিপোজিশন হয়ে থাকে, সো আমার যে টোটাল ডোজটা, এই টোটাল ডোজটা হ্যাম্পার হয়। এখন আসো আমরা কিছু কেস বেসড ম্যানেজমেন্টে যাই, যে ক্লিনিক্যালি আমরা ওয়ার্ডে কেমন পেশেন্ট পাই, অথবা কেসে কেমন পেশেন্ট, পরীক্ষায় এক্সামে কেসে কেমন পেশেন্ট আসতে পারে। আরএস আইসিইউ ইমিউনাইজেশনে তোমার কেস 3 রকম থাকবে। একটা হচ্ছে যে প্রাইমারি গ্র্যাভিডা এসেছে, তার আগের কোনো এক্সপোজারের হিস্ট্রি নেই, এরকম একটা পেশেন্ট, সে তোমার অ্যান্টিনেটাল চেক আপে এসে জানতে পেরেছে তার ব্লাড গ্রুপ আরএইচ নেগেটিভ, এর আগে হয়তো সে জানতো না। আরেকটা পেশেন্ট, আরেক গ্রুপ অফ পেশেন্ট হতে পারে যে সে একটা মিসক্যারেজ যে হিস্ট্রি আছে, অথবা আগের একটা প্রেগনেন্সির হিস্ট্রি আছে, কিন্তু তার আইসিটিটা এইবার প্রেগনেন্সিতে সে আইসিটি করে এসেছে, ইনডাইরেক্ট কোমস্টেজ যা পজিটিভ এসেছে, এরকম একটা পেশেন্ট আসতে পারে। আরেক গ্রুপ অফ পেশেন্ট আসবে যার আগের প্রেগনেন্সিটা সিভিয়ারলি এফেক্টেড, হয়তো তার এমন ছিল যে বাচ্চাকে অনেক দিন জন্ডিস ছিল, একটেরাস গ্র্যাভিডারাম ছিল, যেটা হচ্ছে তার কার্নিক টেরাস পর্যন্ত গিয়েছিল, বেবি অনেক দিন আইসিইউতে ছিল, এনআইসিইউতে ছিল, অথবা তার একটা আইইউডি বেবি ডেলিভারি হয়েছে এবং সে তার আগের প্রেগনেন্সিটা, তখন সে বলতে পারবে যে আমার আগের প্রেগনেন্সিটা এরকম মনিটর করা হয়েছিল, এগুলি কথা সে বলবে। তাহলে সিভিয়ারিটি অনুযায়ী যদি তুমি ভাবো যে তাহলে 3 রকমের, প্রাইমারি গ্র্যাভিডা যার কোনো সিমটম নেই, সে প্রথমবার জানতে পারলো, আরেকটা গ্রুপ যার কিছু সিমটম আছে, মানে সে কিছু এক্সপোজার আছে, আরেকটা পেশেন্ট যার সিভিয়ার এক্সপোজার আছে। এখন দেখো কেস 1, Case 1, primary gravid woman comes for her first antenatal visit at 14 weeks. Her blood group is A negative. What do you want to do to manage this case, lady?
তাহলে এই পেশেন্টটা প্রাইমারি গ্র্যাভিড, সে অ্যান্টিনাটাল ভিজিটে আসছে, এসে সে জানলো যে তার ব্লাড গ্রুপ এ নেগেটিভ। তাকে আমরা কিভাবে করব? তো তাকে প্রথমে আমাকে কি জানতে হবে যে তার হাজবেন্ডের ব্লাড গ্রুপ কি। যদি তার হাজবেন্ডের ব্লাড গ্রুপ নেগেটিভ হয় তাহলে আর আমাদের আর কিছু করার নেই। যদি তার হাজবেন্ডের ব্লাড গ্রুপ পজিটিভ হয় তাহলে আমরা জাইগোসিটি বলে, যে হাজবেন্ডের জাইগোসিটি করে, যে তার হাজবেন্ড হোমোজাইগাস না হেটারোজাইগাস। যদি হোমোজাইগাস হয় তাহলে তার মানে যে যে জিন আরএস অ্যান্টিজেনের জন্য যে ক্রোমোজোম 1-এ যে জিনটা থাকে, সেই জিনের 2টা এল এর মধ্যে যদি ডি অ্যান্টিজেনটা থাকে তাহলে সেটাকে হোমোজাইগাস বলে। আর যদি 2টা এলির যে কোনো একটাতে ডি অ্যান্টিজেন থাকে সেটাকে হেটারোজাইগাস বলে। যদি পেশেন্টের হাজবেন্ড হেটারোজাইগাস হয় তাহলে 50% বেবি আরএইচ নেগেটিভ হবে, কিন্তু যদি হোমোজাইগাস হয় তাহলে 50% অল, যদি হোমোজাইগাস হয় তাহলে অল বেবি আরএইচ পজিটিভ হবে। তো এখন এটা জানলাম, এবং আইসিটি করতে হবে, কারণ আমরা জানি যদি তার কোনো ইভেন্ট থাকে আগের, অথবা ব্লাড ট্রান্সফিউশনে অথবা অ্যাবর্শন, একটোপিক, সেটা আমাদেরকে হিস্ট্রি নিয়ে জানতে হবে। তো আমি এখানে শুধু ম্যানেজমেন্ট, আমি তোমাদেরকে শুধু ফোকাল জিনিসগুলি দেখানোর চেষ্টা করেছি, কি পয়েন্টগুলি বলার চেষ্টা করেছি। হ্যাঁ, কারণ বাকিগুলি তোমরা সুন্দর গুছিয়ে লিখতে পারবে যে পয়েন্টগুলি, কারণ একটা আরএইচ আইসিইউ ইমিউনাইজেশন বলতে গেলে 7 দিনও বলা যায়। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের, যেহেতু তোমরা জানোই, তো এর মধ্যে তোমাদের কোন জিনিসগুলি বিশেষ করে মনে করিয়ে দিতে হবে সেগুলি আমি তোমাদেরকে হাইলাইট করতে চাই। সেই জন্য আমি কি পয়েন্টগুলি বলার চেষ্টা করেছি। আমি কি করব, প্রথমে আইডেন্টিফাই দ্য ব্লাড গ্রুপ অফ ফাদার। ফাদারের ব্লাড গ্রুপ আমি আইডেন্টিফাই করব। যদি ফাদার পজিটিভ হয় সেই ক্ষেত্রে ইনডাইরেক্ট কুমস টেস্ট করব। নেগেটিভ হলে কিছুই করার দরকার নাই, নর্মাল অ্যান্টিনাটাল ভিজিটগুলি যেরকম হয় নর্মাল প্রেগনেন্সিতে সেরকম ভাবেই সে আসবে। তো যদি বাবা পজিটিভ হয় তাহলে আমি ইনডাইরেক্ট কুমস টেস্ট করব, যেটা দিয়ে আমার অ্যান্টিবডি বোঝা যাবে। তো যদি বুকিংয়ে যে 14 উইকসে আসছে, 14 উইকসে তার নেগেটিভ হয় ইনডাইরেক্ট কুম টেস্ট, তাহলে আমি তাকে অ্যান্টিনাটাল চেক আপ সে করবে WHO রিকমেন্ডেশন অনুযায়ী 3টা বা 4টা, অথবা তার চেয়ে বেশি হতে পারে, সেটা তার অবস্থান পরিপ্রেক্ষিতে অ্যাটলিস্ট 3টা। তারপরে সে অ্যান্টিনাটাল ভিজিটে আসবে, তবে সে 28 উইকসে অ্যান্টিনাটাল ভিজিটে মাস্ট আসবে এবং রিপিট আইসিটি করবে। যদি এই 28 উইকসেও তার আইসিটি নেগেটিভ আসে তাহলে আমি তাকে এনটিডি ইমিউনোগ্লোবিলিন ইনজেকশন দিয়ে দেব 1 ইউনিট। তারপরে এটাকে আমরা নর্মাল অ্যান্টিনাটালি আমি পেশেন্টটাকে ম্যানেজ করব। অ্যান্টিনাটাল ভিজিটগুলি তার চলবে এবং তার ডেলিভারি যখন হবে তখন নর্মাল ডেলিভারি সে ক্যারি করতে পারে, কোনো সমস্যা নেই। সিজার যদি ইন্ডিকেটেড হয় তখন সিজার করবে। আফটার লেবার অ্যান্ড ডেলিভারি আমরা কি করব, বেবি ডেলিভারি হওয়ার পরে বেবির ব্লাড গ্রুপ চেক করব। তখন বেবি আমাদের কাছে, বেবির ব্লাড গ্রুপ চেক করব। বেবি যদি নেগেটিভ হয় তাহলে আমার কিচ্ছু করার দরকার নেই, মানে এনটিডি ইমিউনোগ্লোবুলিন দেওয়ার দরকার নেই। যদি বেবি পজিটিভ হয় তাহলে আমাকে অ্যানাদার ডোজ অফ এনটিডি দিতে হবে উইদিন 72 আওয়ার্স অফ ডেলিভারি। দেখো এখানে আমি বোল্ড করে এনটিডি টু মাদার, তাহলে এখানে বলতে পারো যে এনটিডি তো মাদার কে দিবে, এটা তো আমরা জানি। কিন্তু আমরা অনেককেই দেখেছি পরীক্ষার হলে, অনেক ভালো ভালো স্টুডেন্টরা বলেছে, মানে টিচার একটু তাকে ইয়ে করেছে যে বেবি তো এরকম খারাপ, তাহলে তুমি বেবিকে কিভাবে তুমি ট্রিটমেন্ট করতে পারো, এনটিডি কি তুমি দিবে না? তখন সে বলেছে যে এনটিডি দিবে বেবিকে, বাট এনটিডি যদি বেবিকে দেয় তাহলে বেবি শরীরে এন্টিজেন আছে, তাহলে কিন্তু মারাত্মক অবস্থা হবে। সো এনটিডি দিতে হবে কাকে? মাকে, পরবর্তী বেবির যাতে আইসিইউ ইমিউনাইজেশন না হয়।
এটা তোমরা খুব ভালো করে খেয়াল করবে। অনেকেই বলে এনটিটি টু দ্য বেবি, নট এনটিটি টু দ্য মাদার, মাকে এনটিটি দিতে হবে। আচ্ছা, এখন ক্যান দ্য ফার্স্ট প্রেগনেন্সি এভার বি এফেক্টেড? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তুমি যখন বলতে থাকবা যে প্রথম প্রেগনেন্সি স্পেয়ার হয়ে যাবে, তাহলে হচ্ছে যে তখন তোমাকে জিজ্ঞেস করতে পারে, আচ্ছা ওনার ফার্স্ট এই প্রেগনেন্সিটাও কি এফেক্টেড হতে পারে? অবশ্যই হতে পারে। পসিবল হওয়াটা ইম্পসিবল না, পসিবল। কিভাবে? ইফ ওমেন ইজ অলরেডি সেন্সিটাইজড। কিভাবে সেন্সিটাইজ? সে যদি কোনো মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন নিয়ে থাকে, অথবা তার প্রেগনেন্সি ইভেন্ট অ্যাবর্শন একটিভিক থাকে, সেটার জন্য সে আইসিইউ ইমিউনাইজেশন হতে পারে। সো ফার্স্ট প্রেগনেন্সি বি এফেক্টেড। সেন্সিটাইজিং ইভেন্ট, তাহলে আমাকে এখন সেন্সিটাইজিং ইভেন্ট কি কি আছে সব জানতে হবে। অনেক সেন্সিটাইজিং ইভেন্ট আছে যেগুলি আমাকে জানতে হবে, এবং যদি সেন্সিটাইজিং ইভেন্টটা আমার প্রেগনেন্সি অ্যান্টিন্যাটালি ঘটে, তাহলে এমনও হবে যে এনটিডি দেওয়ার পরেও আমাকে ফিটো ম্যাটার্নাল হেমোরেজ চেক করে অ্যামাউন্ট চেক করে আবার এনটিডি দিতে হবে। সো সেন্সিটাইজিং ইভেন্টগুলি খুব সুন্দর করে জানতে হবে, একদম মুখস্থ। অ্যাবর্শন, ইনডিউসড অ্যাবর্শন, ectopic pregnancy, fetal death, chorionic villus sampling, amniocentesis, fetal blood sampling, evacuation of molar pregnancy, abdominal trauma, antepartum hemorrhage, external cephalic version for breech যদি প্রেজেন্টেশন থাকে, অনেক ক্ষেত্রে নর্মাল ডেলিভারি করানোর জন্য আমরা এক্সটার্নাল কেফালিক ভার্সন ট্রাই করে থাকি। ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টা। এখন আসো যে কেস 2-তে। A second gravid woman came for her routine antenatal visit at 16 weeks. Her blood group is B negative, husband blood group is B positive, her ICT positive. এখন তুমি কি করবে? তার সে সেকেন্ড গ্র্যাভিড ওমেন, আমরা তার আগের বাচ্চাটার খবর জানি না, হয়তো সেটা একটোপিক হতে পারে, একটা ভালো বাচ্চা হতে পারে, নেগেটিভ বাচ্চা হতে পারে, একটা নর্মাল হেলদি পজিটিভ বাচ্চা হতে পারে, কিন্তু তার যেহেতু তার আইসিটি পজিটিভ, তার মানে তার একটা আইসিইউ ইমিউনাইজেশন ইভেন্ট আছে। ইট মে বি প্রেগনেন্সি বাট আদার ইভেন্ট, আমি যেগুলি এই আগে বললাম সেইগুলি দিয়ে হতে পারে। তাহলে তুমি এই কেসটা কিভাবে ম্যানেজ করবে? আমি আবারও বলছি যে আমি কিন্তু তোমাদের শুধু কি পয়েন্টগুলো বলতেছি, যে পয়েন্টগুলি তোমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, ফুল ম্যানেজমেন্ট আমি ওভাবে যাচ্ছি না। আচ্ছা, এখন দেখো, যে পেশেন্টটা আমার প্রাইমারি গ্র্যাভিডা এসেছিল, তাকে আমি আইসিটি ইনডাইরেক্ট গুমস টেস্ট করেছিলাম। ওখানে শুধু রিপোর্ট দিবে যে গুমস টেস্ট পজিটিভ অর নেগেটিভ। কিন্তু যখন এই সেকেন্ড গ্র্যাভিড আসবে, সে আইসিটি পজিটিভ বলছে, তার শুধু আইসিটি পজিটিভ বা নেগেটিভ এই রিপোর্ট দিলে হবে না, তাকে বলতে হবে যে অ্যান্টিবডি যে টাইটার করেছে সেই টাইটারটা পুরো রেজাল্টটা তার লাগবে। এখন টাইটারটা আমি তাকে অ্যান্টিবডি টাইটার করালাম, যদি টাইটার দেখি যে লেস দেন 1:32, ক্রিটিক্যাল টাইটার বলে এটাকে, 1:32 কে ক্রিটিক্যাল টাইটার বলে। এটা হচ্ছে তাহলে আমরা রিপিট আইসিটি টাইটার করব উইকলি। যদি 1:32 নিচে থাকে, এটাকে আমরা বলছি ক্রিটিক্যাল টাইটার, আমি আসছি পরে। যদি টাইটার 1:32 উপরে থাকে, তাহলে আমার উইকলি কি করতে হবে? মিডল সেরিব্রাল আর্টারি ডপলার করতে হবে। দেখো, যদি টাইটার 1:32 মানে ক্রিটিক্যাল টাইটারের নিচে থাকে, তাহলে আমি রিপিট টাইটার করে যাব উইকলি। কিন্তু যদি 1:32 নিচে উপরে থাকে, তাহলে আমি উইকলি মিডল সেরিব্রাল আর্টারি ডপলার করে যাব। এটা নন ইনভেসিভ একটা টেস্ট, রিপ্লেস দ্য প্রিভিয়াস ইনভেসিভ অ্যামনিওসেন্টেসিস করা হতো আগে ডায়াগনোসিস করার জন্য, ফিটাল এনিমিয়া ডায়াগনোসিস করার জন্য, আইসিইউ ইমিউনাইজেশনের সিভিয়ারিটি ডায়াগনোসিস করার জন্য, কিন্তু এখন আর এগুলো প্রায় অবসোলেট। এখন আমরা মিডল সেরিব্রাল আর্টারি ডপলার করি ফিটাল এনিমিয়া দেখার জন্য। এখন আসো ক্রিটিক্যাল টাইটার। হঠাৎ করেই চলে আসলো একটা ক্রিটিক্যাল টাইটার। ক্রিটিক্যাল টাইটার বলতে তোমরা কি বুঝো?
এটা অনেক সময় কিন্তু কোশ্চেন ধরে। যখনই তুমি এই আগের কথাটা বলবা যে ক্রিটিক্যাল টাইটার যদি 1:32 উপরে হয়, 1:32 নিচে হয়, তাহলে আমি এটা করব। তাহলে তখনই তোমাকে জিজ্ঞেস করবে হোয়াট ইজ ক্রিটিক্যাল টাইটার। Usually, a critical value of 1:32 is considered a titer of clinical significance of NTD antibody. ক্রিটিক্যাল অ্যান্টিবডি টাইটারটা কেমন করে এই যে 1:32, এটা মানে হচ্ছে 32 টাইমস ডাইলেটেশনে হচ্ছে তোমার একটা অ্যান্টিবডি পাওয়া গেছে। এটা হলো মানে এটা একটা ডাইলুশন করে করা হয়, এটা একটা ডাইলুশন মেথড। Antibody titer performed by serially diluted করতে থাকে patient plasma and testing with appropriate RBC determination the highest titer where antigenটা রিঅ্যাকশন করছে। মানে আমি ডাইলুশন করতে 32 গুণ ডাইলেশন করার পরেও সিরামে যদি অ্যান্টিবডি পাওয়া যায়, সেটাই হচ্ছে সেই ক্রিটিক্যাল টাইটার। At or above this value, fetal affection is going to start. এর 1:32 নিচে বা এই পর্যন্ত থাকা পর্যন্ত ফিটাল অ্যাফেকশনটা মাইল্ড থাকে অথবা কোনো ফিটাল এনিমিয়া তখনও ডেভেলপ করে না। কিন্তু যখনই এটার উপরে চলে যাবে তখন ফিটাল অ্যাফেকশনটা স্টার্ট হয়। বাট ইটস ভ্যালু, এই যে ক্রিটিক্যাল টাইটার যে আমি বলে দিব 1:32 এরকম বলা যায় না, কারণ কোনো ক্ষেত্রে কোনো ল্যাবে ল্যাব টু ল্যাব ভ্যারি করে। কোনো ল্যাবে 1:16 টাইটারটাকে বলে ক্রিটিক্যাল টাইটার। ওটা যে ল্যাব যেভাবে বলবে তাদের যে ডাইলিউশন সেইভাবেই আমাকে ক্রিটিক্যাল ভ্যালুটা ওইভাবেই ধরতে হবে। এভরি ল্যাব হ্যাজ ইটস ওন ক্রিটিক্যাল ভ্যালু। ইট ইজ এ ডাইলিউশন টেস্ট। আমি বললাম যে ইট ইজ এ ডাইলিউশন টেস্ট। ডাইলিউট করে অ্যান্টিজেনের সাথে আরবিসির সাথে তোমার অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন করে দেখা হয় যে অ্যান্টিবডি আছে কিনা বা অ্যান্টিজেন আছে কিনা। মোস্ট অফ দ্য ল্যাব ক্রিটিক্যাল ভ্যালু ইজ 1:32. কেস 3-তে আসি। দেখো, মিসেস এলেমেন, multiparous woman, comes for antenatal checkup. At her 16 weeks, her blood group is A negative. In her last pregnancy, she delivered Rh positive fetus who developed jaundice and was kept in NICU for 15 days. She recalls that her pregnancy was monitored with weekly ultrasonogram. সেটা বলতে পারছে যে তার আগের প্রেগনেন্সিটা উইকলি আলট্রাসোনোগ্রাম দিয়ে মনিটর করা হতো। তাহলে বুঝে গেছো যে তার টাইটারটা তার মানে লাস্ট প্রেগনেন্সিতে কিন্তু ক্রিটিক্যাল টাইটারের চাইতে বেশি ছিল, অথবা এট অর অ্যাভাব ক্রিটিক্যাল টাইটার ছিল। তাহলে এই কেসটা তুমি কিভাবে ম্যানেজ করতে চাও? তাহলে এখানে লাগবে যে এটা সিভিয়ার কেস। তাহলে এখানে তোমাদের কেসের সময় আরেকটা কোশ্চেন খুব জিজ্ঞেস করে, এরকম যখন কেস থাকবে, সিভিয়ার কেস থাকবে, এবং প্রতিটা কেসে আসলে আরএসআইসি ইমিউনাইজেশনের প্রতিটা কেসে তোমার এই হিস্ট্রিগুলো একদম এক্সপ্লোর করতে হবে। তোমাকে স্যালিয়েন্ট ফিচার বলার সময় বলতে হবে, এবং যদি কোনোটা মানে বাদ পড়ে তোমাকে আবার কিন্তু জিজ্ঞেস করতে পারে যে তুমি আসলেও সেই হিস্ট্রিগুলি নিয়েছো কিনা। এগুলো জিজ্ঞেস করতে পারে যে হোয়াট হিস্ট্রি শুড বি এক্সপ্লোর ইন কেসে তোমাকে কি কি হিস্ট্রি এক্সপ্লোর করতে হবে। এই পেশেন্টের প্রায়র কোনো ব্লাড ট্রান্সফিউশন আছে কিনা, আরএস টাইপ অফ দ্য স্পাউচ মানে হাজবেন্ডের ব্লাড গ্রুপ কি, অল প্রিভিয়াস প্রেগনেন্সি আউটকাম, এবং কোনো ইন্টারভেনশন করা হয়েছিল কিনা, তার কোনো অ্যাবর্শন ছিল কিনা, তার টার্ম প্রেগনেন্সি ছিল কিনা, তার আগের বাচ্চাটা জন্ডিস হয়েছিল কিনা, ফিটাল ডেথ হয়েছিল কিনা, অথবা
তোমার হাইড্রোস ফিটাস ডেলিভারি হয়েছিল কিনা, একটোপিক হয়েছিল কিনা, তারপর ম্যানুয়াল রিমুভাল করা হয়েছিল কিনা ইন্টারভেনশনের মধ্যে, তোমার হচ্ছে ব্রিচের জন্য কোনো এক্সটার্নাল কেফালিক ভার্সন করা হয়েছিল কিনা, এই জিনিসগুলি জানতে হবে। হিস্ট্রি অফ হাইড্রোপস, দ্যাট মিনস যে আমি যে দেখালাম তোমাদেরকে যে ইমিউনাইজেশন ইভেন্ট যেগুলি, প্রত্যেকটা ইভেন্টের কথা তাকে জিজ্ঞেস করতে হবে। প্রিভিয়াস কোনো এনটিডি প্রোফাইলেক্সিস তার নেওয়া আছে কিনা, ম্যাটার্নাল ট্রমা ডিউরিং প্রেগনেন্সি, কোনো অ্যাবডোমিনাল ট্রমা আছে কিনা, এই প্রেগনেন্সিতে তার পারভাজেনাল ব্লিডিং আছে কিনা, প্রায়র কোনো ইনভেসিভ প্রসিডিউর করা হয়েছে কিনা, মানে যখন তোমার কাছে এসেছে তার আগে তার কোনো ইনভেসিভ প্রসিডিউর অ্যামনিওসিন্থেসিস কর্ডোসিন্থেসিস করা হয়েছে কিনা। তার মানে দেখো এই পেশেন্টটা অলরেডি হ্যাজ প্রায়র এফেক্টেড ফিটাস, সো অ্যান্টিবডি টাইটার নট ডান টু মনিটর দ্য প্রেজেন্ট প্রেগনেন্সি। অ্যান্টিবডি টাইটার, এখানে আর অ্যান্টিবডি টাইটার করবো না, অলরেডি এফেক্টেড ফিটাস ছিল, তাকে হচ্ছে এনআইসিউতে রাখতে হয়েছে, ইকটেরাস জয়েন্ডিস ডেভেলপ করেছিল, সিভিয়ার জয়েন্ডিস, সো তার অ্যান্টিবডি টাইটার অবশ্যই 1:32 উপরে। তো সো অ্যান্টিবডি টাইটার আমি এখন আর করব না, এখন কি করব, উইকলি মনিটরিং করব এমসিএ পিক সিস্টোলিক ভ্যালোসিটি ডপলার দিয়ে, ক্যান বি স্টার্টেড অ্যাজ আর্লি অ্যাজ 18 উইকস অনওয়ার্ড, এবং 35 উইকসের পরে এটা আর করব না। যদি মিডল সেরিব্রাল আর্টারি পিক সিস্টোলিক ভ্যালোসিটি 1.5 মাল্টিপল অফ মিডিয়ান হয়, তাহলে কর্ডোসিনথেসিস করতে হবে এবং পারকিউটেনিয়াস আম্বিলিক্যাল ব্লাড স্যাম্পলিং করতে হবে, করে হিমোগ্লোবিন হিমাটোক্রিট দেখতে হবে। এটা আল্ট্রাসোনো গাইডেড আম্বিলিক্যাল ভেন স্যাম্পলিং করি। ফিটাল হিমাটোক্রিট যদি লেস দেন 30% হয়, তাহলে ইন্টারইউটেরাইন ট্রান্সফিউশন করতে হবে উইকলি অর 2 উইকলি। গোল হচ্ছে আমার ক্যারিং দ্য প্রেগনেন্সি অ্যাট লিস্ট 34 উইকস। MCA মেজারমেন্ট, মিডল সেরিব্রাল আর্টারি মেজারমেন্ট, এটা মিডল সেরিব্রাল আর্টারিটাই কেন আমরা মেজার করি, মিডল সেরিব্রাল আর্টারিটা দেখো বাচ্চার ফিটাসের হেডটা হচ্ছে মায়ের স্কিনের খুব কাছাকাছি থাকে, এটা খুব ইজিলি অ্যাক্সেসিবল। আমি এখানে প্রোবটা বসালেই বাচ্চার এই যে দেখো মাথাটা দেখা যাচ্ছে, এখানে সার্কেল অফ হুইলসটা দেখিয়েছে, সার্কেল অফ হুইলসের এই জায়গাটা হচ্ছে মিডল সেরিব্রাল আর্টারি। আরেকটা, তো এই যে দেখো এটা হচ্ছে এন্টার সেরিব্রাল আর্টারি, এটা পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, এটা মিডল সেরিব্রাল আর্টারি, পুরাটাকে বলা হয় সার্কেল অফ হুইলস। আচ্ছা, এখন তোমার এই জায়গাটাতে আমি খুব ইজিলি দেখতে পাচ্ছি। এটাতে যখন ব্রেনে ইউজুয়ালি মিডল সেরিব্রাল আর্টারিতে কি হয়, যখন আমরা জানি যে আমাদের যখন এনিমিয়া হয়, হাইপোক্সিয়া হয় বা ব্লাড কমে যায়, তখন কি হয়, ব্রেনটাকে বডি চায়, এটা একটা মানে অটোমেটিক একটা অ্যাকশন যে ব্রেনে যাতে হাইপোক্সিয়া না হয়, হ্যাঁ, সেই জন্য ব্রেন স্পেয়ারিং ইফেক্ট বলে, তোমরা জানো যে ব্রেন স্পেয়ারিং ইফেক্ট থাকে, ব্রেনে হাইপোক্সিয়া হতে দেয় না। তো আমরা এই মিডল সেরিব্রাল দিয়ে কিভাবে বুঝি, যখন হাইপোক্সিয়া ডেভেলপ করে তখন এই যে মিডল সেরিব্রাল আর্টারি যেটা, এই যে এন্ড ডায়াস্টোলিক ভলিউম যেটা, এটা বেড়ে যায়, এবং যখন এন্ড ডায়াস্টোলিক ভলিউমটা বেড়ে যায় তখন আমরা বুঝতে পারি যে বেবিটা এনিমিক, কিন্তু মাইল্ড এনিমিক, সে এখনো ব্রেন স্পেয়ারিং ইফেক্টটা চালিয়ে যাবার চেষ্টা করতেছে, ব্রেনটাকে এফেক্ট না করার চেষ্টা করতেছে। কিন্তু যদি আরো হিমোলাইসিস হইতে থাকে এবং একটা পর্যায়ে সিভিয়ার এনিমিয়া ডেভেলপ করে ফেলে, তখন এরকম হয়ে যাবে, পিক সিস্টোলিক ভ্যালোসিটি বলে এটাকে। সিস্টোলে হার্টের কন্ট্রাকশনের সময়
এই সিস্টোলিক ভ্যালোসিটিটা একদম এরকম উপরে উঠে যাবে। দেখো এই ভ্যালোসিটিগুলি মেজার করা হয়, যে আমার যতটুক ব্লাড পাচ্ছে ততটুক ব্লাডই সে টেনে নেওয়ার চেষ্টা করতেছে। এটা হচ্ছে, আমি যদি সহজভাবে বলি, তো এটা হলো যে একদম আমি যতটুক ব্লাড পাচ্ছি ততটুক ব্লাডই আমি ব্রেনে নেওয়ার চেষ্টা করতেছি কন্ট্রাকশনের সময়। সো এইটার আগের ধাপ হচ্ছে ডায়াস্টোলিক ভলিউম বেড়ে যাবে, তারপরে পিক সিস্টোলিক ভ্যালোসিটি বেড়ে যাবে। যখন পিক সিস্টোলিক ভ্যালোসিটিটা বেড়ে যাবে, এবং এটাকে আমরা মেজার করি মাল্টিপল অফ মিডিয়ান দিয়ে, হ্যাঁ, যে এই যে দেখো এটা হচ্ছে নর্মাল ডপলার স্টাডি, এমসিএম, মিডল সেরিব্রাল আর্টারি ডপলার স্টাডি, হ্যাঁ। আর এই যে এটা মিডল সেরিব্রাল আর্টারি খুব ইজিলি পাওয়া যায়, হ্যাঁ। আর এটা হচ্ছে মিডল সেরিব্রাল আর্টারি, এর পেশে এই ফিটাসটা দেখো এফেক্টেড, এবং আর যখন হাইড্রোপস ডেভেলপ করবে তখন এই যে এন ডায়াস্টোলিক ভলিউমটা তখন একদম রিভার্স হয়ে যাবে, নিচে চলে আসবে। তোমাদের এতটুক মানে বুঝলে তোমরা মোটামুটি মানে আনসার দিতে পারবে, বুঝতে পারবে, হ্যাঁ। আমি জানি না বুঝতে পেরেছো কিনা। এই পিক ভ্যালোসিটি, ওই যে বললাম যে পিক ম্যানেজমেন্ট, এরকম যে পিক গুলি উঠেছিল, এটাকে একটা ম্যানেজমেন্ট করা হয়, ওখানে একটা ভ্যালু থাকে। এই পিক ভ্যালোসিটিটার এইরকম এই যে ভ্যালুতে আনা হয়, যে কত, যদি আমার দেখা যায় যে এই পিক ভ্যালোসিটি আমার এখানে জেস্টেশনাল এজ এবং ওয়াই এক্সিসে থাকে পিক ভ্যালোসিটিটা, এটা অটোমেটিকই মেজার করা যায় আল্ট্রাসোনোতে। তো দেখো যদি হচ্ছে যে এ, বি এবং সি, এ দেখো উপরে, এখানে এ হচ্ছে 1.5 মাল্টিপল অফ মিডিয়াম, মানে হচ্ছে যে এটা ম্যাক্সিমাম মানুষের যদি মানে 95% দেখা গেছে যদি তোমার সি জোনের মধ্যে থাকে, তাহলে 90%ই যখন নর্মাল থাকে তখন সি জোনে থাকে। সেরকম করে একটা হিসাব করে ওরা এই মাল্টিপল অফ মিডিয়াম একটা মানে আইডিয়াল একটা ইয়েকে ধরে এই গ্রাফটা তৈরি করে। তার মানে তোমার যদি দেখো যে সি এই রেঞ্জে থাকে তোমার জেস্টেশনাল উইকের সাথে, তাহলে তোমার বুঝতে হবে যে পেশেন্ট নর্মাল আছে। যদি এটা এই রেঞ্জে থাকে তাহলে মাইল্ড এনিমিক, মাইল্ড টু মডারেট এনিমি, জোন বি তে যদি থাকে মাইল্ড এনিমিক, কিন্তু জোন এ তে যদি থাকে তাহলে কি হবে, সিভিয়ার এনিমিক। তাহলে জোন এ তে থাকলে সিভিয়ার এনিমিক, এখানে তুমি এগুলি বসাবে, কত ভেলোসিটিটা আসলো সেটা বসাবে, ওয়াই এক্সিসে জেস্টেশনাল এজ বসায় দেখবে যে কোথায় আসছে। তোমার এখানে আসে তাহলে মাইল্ড এনিমিয়া, তোমার যদি এখানে আসে জোনের উপরে সিভিয়ার এনিমিয়া, তোমার যদি এখানে আসে নর্মাল হেমাটোক্রিট, ঠিক আছে। এখন দেখো আমরা তো এখন এটা করি, হ্যাঁ বলেছিলাম যে এখন এটা করি, কিন্তু আগে যেটা করা হতো লিলিস গ্রাফ, অনেক পুরাতন যদি তোমাদের এক্সামিনার আসে তারা লিলিস গ্রাফ খুব পছন্দ করে, হ্যাঁ। ওটা কি ছিল, বেবির অ্যামনিওটিক ফ্লুইড সিনথেসিস, অ্যামনিওসিনথেসিস করে অ্যামনিওটিক ফ্লুইড নিতাম। সেই অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে কিন্তু আরবিসি যখন ডিস্ট্রাকশন হচ্ছে তখন তোমার বিলিরুবিন, বিলিভার্ডিন তো বের হচ্ছে। এই বিলিরুবিন এবং বিলিভার্ডিনটা তোমার বিলিরুবিন এবং বিলিভার্ডিনটা তোমার সার্কুলেশনে এই অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে আসতো। অ্যামনিওটিক ফ্লুইড যখন তুমি অ্যাসপিরেশন করবে, করে যখন তুমি দেখবে, তখন এই যে স্পেকট্রোফটোমেট্রিক, এটা একটা অ্যানালাইসিস, ওডি 450 স্পেকট্রোফটোমেট্রিক অ্যানালাইসিসে এরকম রেকর্ড করে বসানো হতো, এবং জোন 1, 2 এবং 3 এভাবে ভাগ করা হয়েছে। জোন 1-এ যদি থাকে তোমার ভালো, জোন 2-তে যদি থাকে মাইল্ড টু মডারেট এনিমিয়া, কিন্তু জোন 3-তে যখন থাকবে তখন তোমার সিভিয়ার এনিমিয়া, এবং তোমাকে টার্মিনেশন অফ প্রেগনেন্সির কথা চিন্তা করতে হবে। এটা লিলিস গ্রাফ এখন অবসোলেট, কেউ যদি জিজ্ঞেস করে আমার ছোট বোনরা পারবে না, তা তো হবে না, সেই জন্য এটা বলা। আচ্ছা, এখন দেখো এস্টিমেশন অফ ফিটোম্যাটার্নাল হেমোরেজ, আমি একটা নাম দিয়েছি ক্লেইহার-বেটকি টেস্ট। ক্লেইহার-বেটকি টেস্ট হচ্ছে একটা টেস্ট যেটা দিয়ে ফিটোম্যাটার্নাল হেমোরেজটা তুমি অ্যাকচুয়ালি মানে কোয়ান্টিটেটিভলি তুমি মেজার করতে পারো। তাহলে মেজার, ডাক্তার শম্পা, হ্যাঁ ডাক্তার শম্পা একটু ইন্টারফেয়ার করি, এরপরে কিন্তু কোশ্চেন আনসার সেশনও আছে, আপনাকে একটু শর্ট করে ফেললে ভালো হবে।
ওকে, আচ্ছা। ফিটোম্যাটার্নাল ক্লে হেয়ার বিটকি টেস্ট দিয়ে আমি মেজার করতে পারি ম্যাটার্নাল ব্লাড স্যাম্পল আফটার ডেলিভারি। স্লাইড তৈরি করি, স্লাইড অ্যাসিড ইলিউশন টেস্ট বলে এখানে। এখানে ফিটাল আরবিসি যেটা, সেটা অ্যাসিড দিয়ে রেজিস্ট্যান্ট, অ্যাসিড অ্যালকালি রেজিস্ট্যান্ট। আর ম্যাটার্নাল যেটা অ্যাডাল্ট হিমোগ্লোবিন, অ্যাডাল্ট আরবিসি, সেটা অ্যাসিড দিয়ে ওটা ডাইজেস্ট হয়ে যায়। সো এখানে লাল যেগুলো দেখা যাচ্ছে এটা ম্যাটার্নাল আরবিসি, এবং যেগুলো সাদা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা, ঘোস্ট মানে দেখা যায় না আর কি, ঘোস্ট আরবিসি বলে, এটা হচ্ছে ম্যাটার্নাল আরবিসি। তো এইভাবে কাউন্ট করে, এটা নিয়ম আছে, আমি তোমাদেরকে বলতে পারতাম, যেহেতু আমাকে একটু শর্ট করতে হচ্ছে। এটার একটা কাউন্ট করে কত ml ব্লাড তোমার ফিটোম্যাটার্নাল হেমোরেজ হয়েছে এটা বের করা যায়। এবং যেহেতু আমি জানি যে 1 ইউনিট হচ্ছে 30 ml কভার করে, তাহলে তুমি কতগুলি এন্টি ইমিউনোগ্লোবিউলিন লাগে সেটা থেকেও তুমি এস্টিমেশন করে বের করতে পারো। ইন্টারটন ব্লাড ট্রান্সফিউশন রিকমেন্ডেড ট্রিটমেন্ট ফর সিভিয়ার হিমোলাইটিক অ্যানিমিয়া ইন ইউটেরো। যখন সিভিয়ার হিমোলাইটিক অ্যানিমিয়া হবে তখন আমাকে কি করব, ইন্টারটন ব্লাড ট্রান্সফিউশন করতে হবে, এছাড়া আর কোনো ট্রিটমেন্ট নেই। টিপিক্যালি ক্যারিড আউট বিটুইন অ্যাজ আর্লি অ্যাজ 16 উইকস বলে কোথাও, তবে 18 উইকস হচ্ছে সেফ, 18 উইকস টু 35 উইকস অফ gestational age. May be given intraperitoneal or intravascular, but intravascular we prefer, এটা ডাইরেক্টলি কাজ করে। RH O negative packed red cell with hematocrit of 80% is used. Amount to be transfused in ml, এটা হিসাব করা হয়, এটা 20 উইকসের পরে থেকে যেহেতু আমরা ট্রান্সফিউশনটা করে থাকি, এজন্য জেস্টেশনাল এজ, যত জেস্টেশনাল এজ হবে, অ্যাজ ফর এক্সাম্পল মনে করো যে 32, তাহলে 30 অথবা 30 থেকে 20 তোমাকে বাদ দিতে হবে, জেস্টেশনাল এজ থেকে 20 বাদ দিতে হবে। বাদ দিলে কত আসলো, 10, তার সাথে তুমি ইনটু 10 করবে, তাহলে 100। তাহলে তোমার কত ml ব্লাড ট্রান্সফিউজ করতে হবে, 100 ml। সেটা কিভাবে করবে সেটা পরে বলবো, তোমাদের একটু ছবিটা দেখাই দিই যাতে তোমাদের এই জিনিসটা মনে থাকে যে ইন্টারটন ট্রান্সফিউশনটা কোথায় করা হয়। দেখো, আম্বিলিকাল ভেইনে, এই যে এই সুইটা কোথায় ঢুকিয়েছে, সিরিঞ্জটা ঢুকিয়েছে আম্বিলিকাল ভেইনে, নিডলটা ঢুকিয়েছে আম্বিলিকাল ভেইনে, এবং জায়গাটা দেখো, জাস্ট ইনসারশন টু দা কর্ড, ইনসারশনের কাছে, নিয়ার টু দা ইনসারশন অফ কর্ড। আর এখানে কি, ট্রান্সডিউসার মানে আল্ট্রাসাউন্ড গাইডেন্সে করা হয়েছে। ইন্টারপার্টাম ম্যানেজমেন্ট, কিছু ইন্টারপার্টাম ম্যানেজমেন্ট করতে হয় আমাদের এই RH নেগেটিভ প্রেগনেন্সিতে, কিছু প্রিকশন নিতে হয়। তো সেগুলো কি, এনশিওর কনসালটেশন উইথ নিওনাটোলজিস্ট। এখন অবশ্য RCOG থেকে বলা হচ্ছে যে প্রতিটা ডেলিভারিতেই নিওনাটোলজিস্টকে রাখার জন্য একটা কম্বাইন্ড গাইনোকোলজিস্ট আর নিওনাটোলজিস্ট অবশ্যই থাকবে। ডোন্ট গিভ অক্সিটোসিন অ্যাট ডেলিভারি অফ এন্টিরিয়র শোল্ডার। অনেকেই মানে তাড়াহুড়া করে এন্টিরিয়র শোল্ডার ডেলিভারি হয়ে যাওয়ার পরে অক্সিটোসিন দিয়ে দেয়। অক্সিটোসিন যদি দরকার না হয় দিবে না, আর দিলেও বাচ্চা ডেলিভারি হওয়ার পরে দিব। যদি ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টা রিকোয়ার্ড হয় তাহলে খুব জেন্টলি করতে হবে। এটা এই জন্যই বলা হয়েছে, এখন প্রত্যেকটা থার্ড স্টেজ ম্যানেজমেন্ট করতে বলা হয়, ম্যানুয়াল মানে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ। সো সেই ক্ষেত্রে তোমাকে এটা অ্যাজ ফার অ্যাজ পসিবল তুমি যতটুকু জেন্টলি করতে পারো। যদি ব্লাড ট্রান্সফিউশন ইন্ডিকেটেড হয় তাহলে RH নেগেটিভ ব্লাড গ্রুপে ব্লাড দিতে হবে, এবং আর্লি ক্ল্যাম্পিং অফ দ্য আম্বিলিকাল কর্ড ইন্ডিকেটেড। আর্লি ক্ল্যাম্পিং করতে হবে, কারণ বেবিটা হাইপোভলিমিয়া থাকে, বেশি যদি ব্লাড চলে যায় তাহলে হাইপারভলিমিয়া হয়ে যাবে। তো প্রিম্যাচুর বেবি বা হাইপোভলিমিক বেবি এটা টলারেট করতে পারে না। দেন হচ্ছে যে ক্ল্যাম্প কর্ডটাকে লেন্থটা অ্যাবাউট 15 to 20 সেন্টিমিটার লেন্থ রাখতে হবে, কারণ বেবির আমার এক্সচেঞ্জ ট্রান্সফিউশন লাগতে পারে বা বেবির ব্লাড গ্রুপ চেক করতে হতে পারে, এই জন্য কর্ডটা একটু বড় রাখবো। সেই কর্ড ব্লাড থেকে আমরা বেবির যত রকম ইনভেস্টিগেশন আছে করব, এবং যদি প্রসিডিউর লাগে সেখানেও করতে হবে। পোস্টপার্টাম ম্যানেজমেন্ট, এই যে কর্ড স্যাম্পল
For ABO and RH typing, direct comb test, hemoglobin percentage, bilirubin level, peripheral smear. এটা একটা কোশ্চেন, হ্যাঁ, এই কোশ্চেনটা করে যে কর্ড ব্লাড স্যাম্পল নিয়ে তুমি কি কি পরীক্ষা করবে। If fetus is RH negative, no further intervention. If fetus is RH positive, তখন determine the dose of immunoglobulin G to be administered by 4-step laboratory procedure. এটা আর আমি না যাই। প্র্যাকটিক্যাল কোশ্চেন, এই কোশ্চেনগুলি ভাইবাতে ধরে, হ্যাঁ, স্পেশালি ফর ওরাল এক্সামিনেশন। ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের যেগুলি জানতেই হবে, একদম বেসিক। হোয়াট ইজ আইসোইমিউনাইজেশন? তা আমি বলে ফেলেছি যে প্রসেস বাই হুইচ ইমিউন অ্যান্টিবডিজ আর প্রডিউসড ইন এ পারসন বাই দ্য এন্ট্রি অফ অ্যান্টিজেন অফ অ্যানাদার ইন্ডিভিজুয়াল অফ সেম স্পিসিস, দ্য ফর্মার ল্যাকিং দ্য অ্যান্টিজেন। এটাকে মুখস্থ বলাটা পছন্দ করে ম্যাডামরা। হোয়াট ইজ এবিও ইনকম্প্যাটিবিলিটি? ABO incompatibility specially occur if mother is a blood group O blood group and fetus blood group is A or B. This effectiveness some hemolysis may occur. এটার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমি O পজিটিভ ছিলাম এবং আমার সেকেন্ড বেবি A পজিটিভ হয়েছিল, ফার্স্ট বেবি O পজিটিভ হয়েছিল, সেই জন্য কিছু হয়নি, বাট সেকেন্ড বেবি A পজিটিভ হয়েছিল এবং আমার বেবি জন্ডিস ডেভেলপ করেছিল এবং রিয়াকশন ডেভেলপ করেছিল অ্যাকিউট। তো সেটা আমি বুঝতে পারিনি, স্যার এসে বলেছিল ও মায়ের ব্লাড গ্রুপ ও, বাচ্চার ব্লাড গ্রুপ এ, ও এটা তো এবিও ইনকম্প্যাটিবিলিটি হয়েছে। তো আমি আর তখন বুঝতে পারলাম না যে আরএস শুনেছি, এবিও ইনকম্প্যাটিবিলিটি আবার কি। তো দেখো এই এবিও ইনকম্প্যাটিবিলিটি হতে পারে এবং জ্বলন্ত উদাহরণ আমি। ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কেন আমরা রেসাস ডি কে মোস্ট ইম্পর্টেন্ট দিচ্ছি। আমরা বলছি যে সি আছে, ই আছে, স্মল সি আছে, স্মল ই আছে, তো কেন দিচ্ছি? কারণ এটা স্মল, এটার কোনো স্মল ডি অ্যান্টিজেন নাই এবং এই ডি অ্যান্টিজেনটা কনসিডার টু বি মোস্ট ইমিউনোজেনিক। ফাদার জেনোটাইপ কেন ইম্পর্টেন্ট? এটা আমি বলে ফেলেছি যে ফাদার জেনোটাইপ যদি হোমোজাইগাস হয় তাহলে অল বেবি আরএস পজিটিভ হবে, যদি হেটারোজাইগাস হয় 50% আরএস পজিটিভ হবে। অল ওমেন হ্যাভিং ফিটোম্যাটার্নাল হেমোরেজ কি আইসি ইমিউনাইজেশন হবে? এটা একটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই হাই লেভেলের একটা কোশ্চেন। About 30% women, in spite of large fetal-maternal hemorrhage, does not produce any antigen. This group is called non-responder. তোমার যত ফিটোম্যাটার্নাল হেমোরেজই হোক না কেন, তোমার এদের কোনো রেসপন্সই হয় না, হ্যাঁ। তো অনেকটা হচ্ছে সেই গন্ডারের চামড়ার মতো আর কি অবস্থা, এদের অ্যান্টিজেন কোনো রেসপন্সই করে না, সো ওরা ফিটোম্যাটার্নাল হেমোরেজ হলেও এরা নন রেসপন্ডার থাকে। অ্যামাউন্ট অফ ফিটোম্যাটার্নাল হেমোরেজ ইন প্রেগনেন্সি, অ্যামাউন্ট অফ ফিটোম্যাটার্নাল হেমোরেজ কি আমি বের করতে পারি কিনা, হ্যাঁ, এটা আমরা বলেছি, এটা জানতে হবে, প্রত্যেকটা কোশ্চেন ধরে, হ্যাঁ। হোয়াট অ্যান্টিবডি প্রডিউসেস আফটার ফিটোম্যাটার্নাল হেমোরেজ? এটা তোমরা জানো যে প্রথম এক্সপোজারে ইমিউনোগ্লোবুলিন জি হবে, তারপরে 6 weeks to 6 months লেটার ইমিউনোগ্লোবুলিন, প্রথম এক্সপোজারে ইমিউনোগ্লোবুলিন এম হবে, পরে ইমিউনোগ্লোবুলিন জি হবে। মিনিমাল অ্যামাউন্ট অফ ফিটোম্যাটার্নাল হেমোরেজ নিড টু প্রডিউস আইসোইমিউনাইজেশন, এটাও বলেছি 0.1 ml। সবগুলি কোশ্চেনকে আমি একত্রে করা যে এই বেসিক কোশ্চেনগুলি তোমাদের জানতেই হবে, তোমরা এগুলাকে একসাথে রেখে দেবে। হোয়াট অ্যামাউন্ট অফ প্রোটেকশন ইজ গিভেন বাই এনটিডি? এনটিডি হচ্ছে যদি ফিটোম্যাটার্নাল হেমোরেজ 16% হবার হয়, সেই ক্ষেত্রে ওটাকে কমিয়ে 1.1%-এ চলে আসে। After giving NTD, if another episode of fetal-maternal hemorrhage occur, then what might be the management? NTD দিলাম, তারপরে তার APH ডেভেলপ করলো বা কিছু, তাহলে কি হবে? 1 vial containing 300 microgram, which neutralize 15 ml of RBC or 30 ml of fetal whole blood. তো যদি another episode হয় তাহলে আমাকে ওই ক্লেহার বেডকি টেস্ট করে ফিটোম্যাটার্নাল হেমোরেজের অ্যামাউন্ট জানতে হবে। এই অ্যামাউন্ট যদি এটাতে নিউট্রালাইজ না হয় তাহলে যে পরিমাণ লাগবে সেই পরিমাণ আমাকে এগেন দিতে হবে। About 3% women have more than fetal-maternal hemorrhage. More fetal-maternal hemorrhage, those women need extra amount should be given. এটা হচ্ছে জাস্ট 3% women এর এটা লাগে এবং তখন ক্লেহার বেডকি টেস্ট করে আমরা এটা জানতে পারি।
অ্যামাউন্ট অফ এনটিডি ইন কেস অফ অ্যাবর্শন, এটা খুব ইম্পর্টেন্ট, নতুন গাইডলাইন এসেছে, আরসিওজি গাইডলাইনে বলেছে যে যদি 12 সপ্তাহের নিচে অ্যাবর্শন হয় সেই ক্ষেত্রে দেওয়ার দরকার নেই। তবে আগে ছিল 6 উইকস পর্যন্ত, কারণ আমাদের আরবিসি ফিটাসে আরবিসি এন্টিজেনটা আসে 38 ডেতে। তো 6 উইকসে যদি অ্যাবর্শন হয় স্পন্টেনিয়াসলি সেই ক্ষেত্রে এনটিডি দেওয়ার দরকার ছিল না, কিন্তু এটাকে এখন বলেছে যে 12 উইকসে যদি তার অ্যাবর্শন হয় আপ টু 12 উইকস পর্যন্ত কোনো ইমিউনোগ্লোবুলিন দিতে হবে না। এটা তোমাদেরকে যদি বলো তাহলে বলতে হবে অ্যাকর্ডিং টু দ্য আরসিজি নিউ গাইডলাইন, এটা threatened abortion less than 10 weeks do not give NTD. Any abortion less than 20 weeks 50 microgram লাগবে, যদি আমাদের 50 microgram নেই এজন্য আমরা হোল ভায়ালটাই দেই যেটা 300 microgram থাকে। মোর দেন 12 উইকস 300 microgram লাগবে। আচ্ছা, এই যে এবিও ইনকম্পিটিবিলিটি তোমরা একটু জেনে রাখবে যে আসলে এবিও ইনকম্পিটিবিলিটি কিন্তু হয় যে এরকম আমার মতো অবস্থা যাদের হয় তাদেরকে তুমি তোমার পেশেন্ট জিজ্ঞেস করলে তুমি যেন আনসারটা দিতে পারো। হোয়াট ব্লাড গ্রুপ শুড নট হ্যাভ বেবিস টুগেদার, মানে কোন কোন ব্লাড গ্রুপের লোক একসাথে বিয়ে করবে না, হ্যাঁ, মানে ফাদার এবং মাদার এই ব্লাড গ্রুপ হতে পারবে না। তো মাদার যদি টাইপ ও হয় অ্যান্ড বেবি যদি টাইপ বি হয়, এ হয় অর এবি হয়, তাহলে ইনকম্পিটিবিলিটি হতে পারে। টাইপ এ যদি মা যদি টাইপ এ হয় তাহলে এই যে যেটা উপরেরটা আমার হয়েছিল, আর মাদার যদি টাইপ এ হয় তাহলে তার বেবি যদি বি অথবা এবি হয়। মাদার যদি টাইপ বি হয় এবং তাদের বেবি যদি এ অর বি হয়, কেন এটা তোমরাও জানো যে যার বি যে এ ব্লাড গ্রুপ তার বি এ আর বি এন্টি বডি থাকে, সো এ বি ব্লাড গ্রুপ যদি হয় তার এন্টিজেন থাকে, তাহলে মায়ের অ্যান্টিবডির সাথে বাচ্চার এন্টিজেন রিঅ্যাক্ট করে এন্টিজেন অ্যান্টিবডি হিমোলাইটিক রিঅ্যাকশন হবে। রিসেন্ট অ্যাডভান্সমেন্ট তোমরা মনে রাখবে প্রত্যেকটা কেসের, এফসিপিএস পরীক্ষার্থীরা প্রত্যেকটা কেসের হচ্ছে যে রিসেন্ট অ্যাডভান্সমেন্ট বলার চেষ্টা করবে আলাদা করে, কারণ ওটাতে 2 নাম্বার থাকে। হ্যাঁ, 18 কেসে তো 18 পেতে হয়, সেই 2 নাম্বার 25-এর মধ্যে 2 নাম্বার কিন্তু রিসেন্ট অ্যাডভান্সমেন্টে থাকে। তুমি যদি রিসেন্ট অ্যাডভান্সমেন্টটা না বলো তাহলে কিন্তু তোমার ওখানে নাম্বার দেওয়ার টিচার চাইলেও নাম্বার দিতে পারে না, ঘরটা ফাঁকা থাকে। তো প্রত্যেকটা কেস তোমরা এভাবে সাজাবে যেন রিসেন্ট অ্যাডভান্সমেন্টটা তোমরা লিখতে পারো। নন ইনভেসিভ ফিটাল আরএসডি জেনোটাইপিং মানে হচ্ছে যে সেলফ ফ্রি ডিএনএ, যেটা অ্যাজ আর্লি অ্যাজ 11 উইকসে এখন ওয়েস্টার্ন কান্ট্রিতে সব জায়গায় হচ্ছে। পয়েন্ট টু কেয়ার টেস্ট, এটা একটা র্যাপিড টেস্ট, এটা ওয়েস্টার্ন কান্ট্রিতে হয়, এটা হচ্ছে বাসায় গিয়ে টেস্ট করে দিয়ে আসে। লোয়ার অফ 50 মাইক্রোগ্রাম ডোজ প্রিপারেশন তৈরি হচ্ছে এখন ইমিউনোগ্লোবুলিনের ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাবর্শনে ইউজ করার জন্য। Concept of partial D and weak D antigen usually test positive but can also from anti-Rh antibody. এই জিনিসটা যে অনেক সময় অনেক পেশেন্ট আসবে তোমরা দেখবা যে ম্যাডাম আমার তো বা জিজ্ঞেস করে যে ম্যাডাম আমার তো আরএস বি পজিটিভ ব্লাড গ্রুপ ছিল, এটা কি চেঞ্জ হতে পারে? এখন তো বি নেগেটিভ আসতেছে, অথবা বি নেগেটিভ ছিল এখন তো বি পজিটিভ দেখাচ্ছে, ব্লাড গ্রুপ কি চেঞ্জ হয়? এটা খুব সুন্দর একটা যেহেতু আমাকে তাড়াতাড়ি করতে হচ্ছে এই জন্য এই কথাটা আর বলতে পারলাম না, পরে বলবো কোনো একদিন, এটা অনেক কথা। টেক হোম মেসেজ, আইসো ইমিউনাইজেশন ইজ প্রিভেন্টেবল বাই এনটিডি। সো আমি আগে বলে দিয়েছি তোমার যখনই কোনো সুযোগ হবে, তোমার রুগী হোক, আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, তাকে উপযাজক হয়ে 2টা কথা তোমাকে বলতে হবে যে এনটিডি আছে, তোমার নেগেটিভ, তোমার এই প্রবলেম হতে পারে, তোমাকে এনটিডি ইউজ করতে হবে। ট্রিটমেন্ট অফ ফিটাল এনিমিয়া উইথ আইইউটি ইজ ফিজিবল অ্যান্ড সাকসেসফুল, মানে এনটিডি যদি সে না প্রিভেন্ট যদি না করতে পারে, তার যদি আইসিমিউনাইজেশন হয়ে যায় তাহলে আইইউটি করা যায়, ইন্টারইউটেরাইন ট্রান্সফিউশন করা যায়, এটা খুব ইজিলি আমরা করতে পারি এবং এটা খুবই সাকসেসফুল এবং ফিজিবল। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টাইমলি রেফারাল ইজ ইম্পর্টেন্ট, সাবসিকুয়েন্ট প্রেগনেন্সি ইজ মোর সিভিয়ারলি এফেক্টেড, এই কথাটা পেশেন্টকে বারবার বলে দিতে হবে। এবং জিপি লেভেল থেকে, কোন লেভেল থেকে আমাদের দেশের ক্ষেত্রে যে কোন লেভেল থেকে পেশেন্টটা
হেলথ অ্যাসিস্ট্যান্ট কোন লেভেল থেকে পেশেন্টটাকে আমাকে রেফার করতে হবে, এটা আমাকে জানতে হবে। এবং আমাদের জেনারেল গাইনোকোলজিস্ট যারা আছেন তাদেরকেও জানতে হবে কখন আমি ফিটোম্যাটার্নাল স্পেশালিস্টকে আমি রেফার করব। আচ্ছা, তো এখন যেহেতু করোনা বাড়তেছে, যার যার সম্ভব যারা পড়াশোনা করবা বাসায় বসে বসে, স্টুডেন্ট হচ্ছে পরীক্ষা আছে সামনে, তারা একদম বাসায় বসে থাকবে, কেউ কোথাও যাবে না, গেলে তোমাদের স্বাস্থ্যবিধি মেনটেন করবে। আজকের জন্য থ্যাংক ইউ। অনেক বেশি বলে ফেলছি বোধহয়, তোমাদের উপকারী হবে। থ্যাংক ইউ টু অল। ম্যাডাম, ডক্টর উমা নাগ ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ নিজের মূল্যবান ও ব্যক্তিগত সময় থেকে আমাদেরকে এত পরিশ্রম করে সুন্দর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এত প্রাঞ্জল ভাবে উপস্থাপন করার জন্য। আশা করি ভবিষ্যতেও ম্যাডামকে আমরা পাশে পাবো। আর বিডি ফিজিশিয়ান সম্পর্কে তো বলার কিছুই নেই। বিডি ফিজিশিয়ান আমাদের এখন নিত্য নৈমিত্তিক একটি সঙ্গী হয়ে গিয়েছে। আমাদের ডাক্তারদের প্রতি মুহূর্তের জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করতে আমাদের আমাদেরকে চক্রবৃদ্ধি হারে ঋণী করে দিচ্ছে আর হয়ে যাচ্ছে আমাদেরই নিত্য সঙ্গী। তাই বিডি ফিজিশিয়ানস এর উদ্যোগকে জানাই সাধুবাদ, শুভকামনা। আর আমাদের প্রার্থনায় থাকবে সেসব মানুষগুলো যারা পিছন থেকে, পর্দার পিছন থেকে নিরলস ভাবে পরিশ্রম করছেন চিকিৎসকদের কল্যাণে। এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের কোয়েশ্চেন সেশন। আর সেই জন্য আমি মাইক্রোফোন হ্যান্ড ওভার করছি ডক্টর রাফা বিনতে নূর আপুর কাছে। আপু প্লিজ। আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাফা বিনতে নূর। আমি একটু জানতে চাচ্ছি যে আমার এখানে নেটওয়ার্ক একটু প্রবলেম করছে, আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা, এটা একটু যদি আমাকে কনফার্ম করা হলে আমার জন্য ভালো হয়। খুব সুন্দর দেখা যাচ্ছে, খুব ভালো শোনা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আসলে ডক্টর অনন্যা খুব সুন্দর করে বলে দিয়েছে অলরেডি, তো আমি আর আমার কাছে আর ভাষা নেই বলার মতো। আমি পার্সোনালি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাটা দেখেছি আলহামদুলিল্লাহ। আর এই ইনকম্পিটিবিলিটি নিয়ে আসলে আমাদের সবারই অনেক ভয় থাকে। এফসিপিএস পার্ট 1 হোক আর ফাইনাল পার্ট হোক, এমসিপিএস ডিপ্লোমা এমএস ফাইনাল সবার জন্যই, এমবিবিএস লেভেল থেকে শুরু করে। তো আমার মনে হয়েছে যে ম্যাডামের প্রেজেন্টেশনটা একদম ফার্স্ট টু লাস্ট একদম সবগুলা পরীক্ষাকেই কভার করবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য আমাদের মনে যেসব কমন কোয়েশ্চেন্স থাকে সেগুলাও ম্যাডাম সবই বলে দিয়েছেন। তো আমি কোয়েশ্চেন অ্যান্সার গুলো লিখে নিচ্ছিলাম ইন কেস দেখতে যেন প্রবলেম না হয়। কিন্তু খুবই মজার ব্যাপার যে পুরাটা প্রেজেন্টেশন যদি কেউ মন দিয়ে দেখে, প্রত্যেকটা প্রশ্নের একদম ডিটেইল উত্তর ম্যাডামের প্রেজেন্টেশনেই আছে। তো এই জন্য সবগুলা প্রশ্ন আমি আসলে বলবো না, তারপরও যেহেতু এত সবাই কোয়েশ্চেন করেছেন, যেগুলো একটু হয়তো আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে আবার রিপিট করা যেতে পারে, অথবা হয়তো মিস হয়ে গিয়েছে, আমি হয়তো খেয়াল করতে পারিনি, সেগুলোই আমি শুধু বলবো। তো আমি জাস্ট শুরু করতে যাচ্ছি। প্রথম প্রশ্ন ডক্টর ওসমান ফরিদ লিখেছেন, শুড এভরিওয়ান গেট ব্লাড টেস্ট বিফোর ম্যারেজ ফর আরএইচ ফ্যাক্টর? মানে উনি জানতে চাচ্ছেন কি বিয়ের আগে সবারই কি আরএইচ ফ্যাক্টর জানার জন্য ব্লাড গ্রুপটা করে নেওয়া প্রয়োজন কিনা? যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয় তাহলে তো অবশ্যই করে নেওয়া উচিত, কিন্তু যদি লাভ ম্যারেজ হয় তো চেহারার মধ্যে তো আর আরএইচ পজিটিভ নেগেটিভ লেখা থাকবে না। ফার্স্ট লুকে যদি কারো প্রেমে পড়ে যায় তাহলে তো তাও করে নিতে পারে। যদি আরএইচ নেগেটিভ হয় তাহলে বলে দিবে যে ভাই আমি তোমার সাথে নাই। আসলে আইডিয়ালি করা উচিত আসলেই, যদিও এটা ইউজুয়ালি প্র্যাকটিসে কেউ করে না। আচ্ছা, প্র্যাকটিসে করা হয়তো করবে, অদূর ভবিষ্যতে করবে ইনশাআল্লাহ। ডক্টর ফারহানা মল্লিক বলেছেন যে সেকেন্ড ট্রাইমেস্টারে ফিটোপ্লাসেন্টাল ব্যারিয়ারটা তো ওয়েল ফর্মড হয়, তাহলে কেন ফিটোম্যাটার্নাল হেমোরেজটা সেকেন্ড ট্রাইমেস্টারে বেশি চান্স থাকে হওয়ার? আচ্ছা,
সেকেন্ড ট্রাইমেস্টারে হচ্ছে ফিটোম্যাটার্নাল হেমোরেজ হচ্ছে যখন প্লাসেন্টাটা ডেভেলপ করতেছে, হ্যাঁ, ফিটাস এবং ম্যাটার্নাল যে বন্ডিংটা ডেভেলপ করতেছে, ভ্যাসেলগুলি ইন্ট্রোডাকশন হচ্ছে, তো ওই সময় কিন্তু টিয়ার হচ্ছে, কিছু টিয়ারের জন্য আমার কিন্তু ব্লিডিং হচ্ছে, আমার ভ্যাসেলগুলো ইন্ট্রোডিউস করে যাচ্ছে, ফিটার্নাল ভ্যাসেল ম্যাটার্নাল ভ্যাসেলে যাচ্ছে, তো ওইখানে হেমোরেজ তো ব্রেকডাউন ভ্যাসেলে হতেই পারে এবং হেমোরেজ হতে পারে। তো যখন ছোট থাকে তখন তো হেমোরেজটা কম থাকে, কিন্তু যখন আমার ডেভেলপটা হবে তখন আস্তে আস্তে কিন্তু বাড়বে, কারণ আমার ফিটোপ্লাসেন্টাল ইনভেশন বাড়ছে। আচ্ছা, আশা করি অ্যান্সারটা পেয়ে গিয়েছেন। আর আসলে পুরো প্রেজেন্টেশন দেখলে বাকি কোয়েশ্চেন গুলো আপনার অ্যান্সার পেয়ে যাবেন, সো আমি এটা রিপিট করছি না। ডক্টর জাহানারা মাহমুদ একটা কোয়েশ্চেন করেছেন যে তিনি একটা পেশেন্ট পেয়েছিলেন যিনি 50 ইয়ার্স এর লেডি, RH নেগেটিভ, হাজবেন্ড RH পজিটিভ, তার 5 জন বাচ্চা জীবিত আছে এবং সবাই হেলদি আছে, এটা কি করে সম্ভব? তো আমার পার্সোনালি মনে হয়েছে যে বাচ্চাগুলা সবাই RH নেগেটিভ। আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি। এই কথাটা কিন্তু আমি প্রেজেন্টেশনে বলে দিয়েছি, হ্যাঁ। একটা হচ্ছে যে উনি বোধহয় এই জন্যই বলেছে যে হাজবেন্ড বোধহয় পজিটিভ, এই জন্যই উনি এই কথাটা বলেছেন যে হাজবেন্ড পজিটিভ হলে তো বাচ্চা নেগেটিভ হতে পারে না, ঠিক আছে, যদি নেগেটিভ হতে পারে যদি হেটেরোজাইগাস হয়। হ্যাঁ, তো এই কোশ্চেনটার আনসার হবে যদি মানে পরীক্ষা আসে যে যদি বাবার মানে ফাদারের জাইগোসিটি করতে হবে, ফাদারের জাইগোসিটি অবশ্যই হেটেরোজাইগাস, এখন তো আর বলা যাবে না যে ফাদারের জাইগোসিটি করেন, কারণ আমার 5টা বাচ্চা অ্যালাইভ, তো ফাদারে অবশ্যই হেটেরোজাইগাস, যেই জন্য 50% বাচ্চা হচ্ছে RH নেগেটিভ হয়েছে। আরেকটা কারণ হচ্ছে আমি বলেছি আমার ইয়েতে যে 30% পেশেন্ট পাওয়া গেছে যারা নন রেসপন্ডার গ্রুপের, যাদের অনেক ফিটোম্যাটার্নাল হেমোরেজ হওয়ার পরেও, RH পজিটিভ বাচ্চা হওয়ার পরেও তাদের কোনো বডি কোনো এন্টিজেন অ্যান্টিবডির প্রতি, এই RH অ্যান্টিজেনের প্রতি কোনো রিয়াকশন দেখায় না, মানে কোনো আগ্রহ দেখায় না, এটা হলো নন রেসপন্ডার গ্রুপ, যাকে আমি গন্ডারের চামড়া বলেছিলাম যে তাদের কোনো কিছুতেই কোনো কিছু আসে না, RH তাদেরকে কোনো সেন্সিটাইজেশন করাতে পারে না। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে ডক্টর জুথি দাস জানতে চেয়েছেন যে ইমিউনোগ্লোবিউলিন এমটা কি করে ইমিউনোগ্লোবিউলিন জি তে কনভার্ট হয়। আমি এটা খুবই বেসিক কোশ্চেন, হ্যাঁ, এটা খুবই বেসিক কোশ্চেন, এটা ইমিউনোগ্লোবিলিন, তোমরা এইটা হচ্ছে MBBS এর কোশ্চেন, হ্যাঁ। ইমিউনোগ্লোবিলিন জি, ইমিউনোগ্লোবিলিন এম কিভাবে ইমিউনোগ্লোবিলিন জি হয় এটা তোমাদের পড়া থাকবে, আমি জানি কিন্তু বলবো না, খুবই বেসিক কোশ্চেন। আচ্ছা, ঠিক আছে। নেক্সট হচ্ছে অনেকগুলা কোয়েশ্চেন পরপর, সেগুলোর অ্যানসার সব চলে এসেছে। এটা তোমাদেরকে আমি একদম সব নোটের মতো করে লিখে দিয়েছি কেস হিসেবে, স্পেশালি FCPS এন্ড অ্যাভাব। তো তারপরেও হচ্ছে ও যিনি কোশ্চেন করেছেন আমি বলবো যে তুমি একটু কেটে বের করো, দেখো খুব ভালো লাগবে তোমার এবং তুমি সারা জীবন মনে থাকবে, হ্যাঁ। আচ্ছা, আমাকে বলো তুমি। ও আমি ডক্টর জুথি দাসকে বলছি যে আপনি অ্যানসারটা খুঁজে বের করে ম্যাডামের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এবং আমাদের সঙ্গেও করবেন, আমরা সবাই আপনার কাছ থেকে আরেকবার হচ্ছে জিনিসটা রিভাইজ করতে চাই। আচ্ছা, ডক্টর মোর্শেদা জানতে চাচ্ছেন যে যদি অ্যান্টিডি ইনজেকশন দেয়া হয় তারপরও কি নেক্সট বেবি এফেক্টেড হওয়ার কোনো চান্স আছে কিনা? হ্যাঁ, এই যে অ্যান্টিবডি আমরা অ্যাফেকশনটা কমানোর জন্য দিই, হ্যাঁ, 60% থেকে কিন্তু 0.2% হয়, কিন্তু যদি দেখা যায় যে যত দিন যাবে তত ইমিউনোগ্লোবিলিনের পরিমাণ কিন্তু আস্তে আস্তে আমার সিরাম থেকে চলে যাবে, আস্তে আস্তে কমে আসবে, তো সেই জন্য প্রতি প্রেগনেন্সিতে আবার নতুন করে আমার লাগবে, ঠিক আছে, মানে ইমিউনোগ্লোবিলিন যেটা সিরামে থেকে আস্তে আস্তে আমার কমতে শুরু করবে এবং একটা পর্যায়ে যদি 4-5 বছর পরে দেখা যাবে যে অনেক কম, তো ওইটুক দিয়ে আমার সেকেন্ড প্রেগনেন্সি ইমিউনিটি হবে না, তো সেই ক্ষেত্রে প্রতি প্রেগনেন্সি এরকম হবে। তবে যদি একদম খুব আর্লি প্রেগনেন্সি নেয়, যে একটা প্রেগনেন্সি 1.5-2 বছরের মধ্যে দেয়, তাহলে সে ভালো প্রোটেকশন পাবে। আর তাছাড়া আরেকটা হলো যে প্রত্যেকটা এন্টিজেন যে বডিতে এন্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হবে, এটা কিন্তু প্রতিটা মানুষের জন্য আলাদা, এক একজনের এক এক রকম রিয়াকশন হবে, কারো অনেক বেশি অ্যান্টিজেন প্রডিউস হবে, কারো অনেক ইমিউনোগ্লোবিলিনটা অনেক কম কাজ করবে, এগুলো কিন্তু মানে ম্যান টু ম্যান ভ্যারি করে, সেটার জন্য কিছুটা কমে যাবে, আর টাইম বিং কিছুটা অ্যান্টি ইমিউনোগ্লোবিলিনের ইয়েটাও সিরামের লেভেলটাও কমতে থাকবে।
থ্যাংক ইউ সো মাচ। লাইভ কোয়েশ্চেন একটু দেখতে পাচ্ছি যে মোহাম্মদ সাইফুর রহমান লিখেছেন, রেসপেক্টেড প্যানেলিস্ট, উনি 4টা প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে যে ইজ দেয়ার এনি বেনিফিটস অফ হ্যাভিং RH নেগেটিভ ফ্যাক্টর? RH নেগেটিভ ফ্যাক্টরের না, RH এটা তো মানে কোনো ইয়ে না, RH নেগেটিভ ফ্যাক্টরে কোনো তেমন কোনো বেনিফিট নেই, বেনিফিট খুঁজে পাইনি আর কি, আমাদের ক্লিনিক্যাল সেক্টরে তো নাই। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াই ইজ RH নেগেটিভ সো রেয়ার? আচ্ছা, এটা আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টে হচ্ছে 5 to 10%, বাট এটা আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টে রেয়ার। কিন্তু আমি যদি আমেরিকানদের দেখি, হোয়াইট আমেরিকানদের প্রায় 98% এবং ব্ল্যাক আমেরিকানদের কিন্তু প্রায় 100% RH নেগেটিভ। সো এটা রেয়ার ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, হ্যাঁ আমাদের ক্ষেত্রে রেয়ার, কিন্তু সব দেশের ক্ষেত্রে এটা রেয়ার না। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 3, what should be done if ultrasound reveals mild or severe anemia of the baby? আচ্ছা, আল্ট্রাসাউন্ড কোনটা, এমসিএ বলছে, মিডল সেরিব্রাল আর্টারি, নাকি আল্ট্রাসাউন্ডতে তো মানে নর্মালি যদি আমি ফিটাল স্ক্যান করি, হ্যাঁ সেই স্ক্যানে কিন্তু ফিটাল এনিমিক কিনা বলতে পারবে না আপ টু দ্য হাইড্রোপস ডেভেলপ না করা পর্যন্ত কিন্তু বলতে পারবে না যে আইসিইউ ইমিউনাইজেশন হয়েছে, কারণ এনিমিয়া তো আর চোখে দেখা যায় না, ঠিক আছে? তো উনি বোধহয় ওটাই বলতে চাইছে যে একদম হাইড্রোপস ডেভেলপ করলে আমি নর্মাল যে আমার প্রেগনেন্সি আল্ট্রাসাউন্ড আছে সেই নর্মাল আল্ট্রাসাউন্ডে আমি করতে পারবো, কিন্তু আমি যদি ফিটাল এনিমিয়া দেখতে চাই, মাইল্ড সিভিয়ার ফর্মটা জানতে চাই এবং সেই হিসেবে ট্রিটমেন্ট করতে চাই, তাহলে আমাকে অবশ্যই এমসিএ পিক সিস্টোলিক ভ্যালোসিটি দেখতে হবে, যেটা আমি পিক সিস্টোলিক ভ্যালোসিটিটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে ওটা করে দেখে আমাকে বলতে হবে। কিন্তু আরো অন্যান্য ভাবে চেষ্টা করেছে যে অনেকে বেবিস লিভার যেহেতু এনলার্জ হয়, লিভারের ডায়ামিটার চেক করে চেষ্টা করেছে, স্প্লিন এনলার্জ হয়, স্প্লিনের ডায়ামিটার চেক করে, কিন্তু কোনোটাই হচ্ছে যে ভালো রেজাল্ট আসেনি। তো এটাই হচ্ছে যে এখন পর্যন্ত এই এমসিএ পিসিভি যেটা, এটাই হচ্ছে 100% সেন্সিটিভ। হ্যাঁ, আর যেগুলা সবাই অনেক চেষ্টা করেছিল, অনেক স্টাডি আছে অন্য কোনো ভাবে করা যায় কিনা, নর্মাল ভাবে আল্ট্রাসোনোগ্রাম করে করার, এখন পর্যন্ত শুধুমাত্র হাইড্রোপস ডেভেলপ হলেই বলা যাবে যে সে সিভিয়ারলি অ্যাফেক্টেড। এর আগ পর্যন্ত মাইল্ড অথবা মডারেট এই বেবিকে কিন্তু বলা যাবে না, এই বেবিকে বলতে হলে আমার ডপলার স্টাডি করতে হবে। আচ্ছা, উনি মেবি বেবির ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে চাচ্ছেন মেবি, মানে মাইল্ড অ্যানিমিয়া যদি আমরা ডায়াগনোস করতে পারি সেই ক্ষেত্রে ম্যানেজমেন্টটা কি না, হবে? উনি আল্ট্রাসোনোর ব্যাপারটা কি বলেছে, যে আল্ট্রাসোনোতে তো ডায়াগনোসিস আল্ট্রাসোনোতে ডায়াগনোসিস করতে হবে, অ্যানিমিয়া ধরা পড়ে তখন হচ্ছে আমরা কি করব? এমসিএভি করে যদি, হ্যাঁ সেটা তো আমি বলে দিয়েছি, যদি মাইল্ড টু মডারেট থাকে তাহলে উইকলি আমরা এমসিভি দেখে যাব, এটাতে কিছু করার নেই। আমার এইম হবে তখন 35 উইকস পর্যন্ত নেওয়ার, ইন দ্য মিন টাইম আমি স্টেরয়েড দিয়ে দিব লাং ম্যাচুরিটি করার জন্য। হ্যাঁ, তো যেভাবে প্রি ম্যাচুরিটি করি ওইভাবে করব। 35 উইকসের পরে যদি আমি দেখি যে লাং ম্যাচুর হয়ে গেছে, অ্যামনিওসিনথেসিস করে এলএস রেশিও করে, দেন আমি বেবি ডেলিভারি করে ফেলবো। এটা হচ্ছে যদি মাইল্ড মডারেট থাকে। যদি মাইল্ড থাকে তাহলে তো আমি টু দা 40 উইকস পর্যন্ত যেতে পারবো, তবে কখনোই পোস্ট ডেটেড করবো না, কারণ পোস্ট ডেটেড হলে তার ফিটোম্যাটার্নাল হিমোরেজ আরো বেড়ে যাবে। আমার ডেটের মধ্যেই করতে হবে, অথবা টার্ম হলে করব, তবে আমরা ডেটের মধ্যেই করার চেষ্টা করব এবং নর্মাল ডেলিভারি করার চেষ্টা করব। আমার কোনো নর্মাল ডেলিভারি করার কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই, শুধুমাত্র আরএস নেগেটিভ দেখে। জি ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। আর লাইভ কোয়েশ্চেনের বাকি প্রত্যেকটার অ্যান্সার অলরেডি ম্যাডাম হচ্ছে প্রেজেন্টেশনে সুন্দর করে দিয়েছেন, তাই ওগুলো আমি নিচ্ছি না। আমি চ্যাট বক্সে একটু যাচ্ছি। ডক্টর জুথি দাস জানতে চাচ্ছেন অ্যান্টিপার্টাম অ্যান্টিডি ইনজেকশন কি আমাদের দেশে প্র্যাকটিস করা হয় কিনা? হ্যাঁ, করা খুব ভালোভাবেই করা হয়। হ্যাঁ, করা হয়, এবং হচ্ছে আমি কিন্তু দিয়েছি, দামও বলে মানে ওয়াইডলি অ্যাভেলেবেল, এটা ওয়াইডলি অ্যাভেলেবেল। তো একদম রুরাল লেভেলে হয়তো পাওয়া যাবে না, সেই ক্ষেত্রে আমি বলেছি যে রেফারেল, আমার যে টেক হোম মেসেজ ছিল, রেফার করতে হবে, কোন পেশেন্টটাকে রেফার করতে হবে আমাকে, এই পেশেন্ট অবশ্যই হাই রিস্ক গ্রুপের পেশেন্ট এবং এই পেশেন্টকে টার্সিয়ারি লেভেলে মাস্ট বি রেফার্ড। নেক্সট হচ্ছে
এটার অ্যান্সার আপনি দিয়ে দিয়েছেন। আরেক ডক্টর AKM শোয়েব জানতে চাচ্ছেন যে হাউ ABO HDN প্রোটেক্টস RH-HDN, এটাও আপনি কিছুটা বলেছেন, তারপরও আরেকবার রিপিট যদি বলবো? করতে। আচ্ছা, এটা হচ্ছে যে যদি এবিও গ্রুপের যদি এ পজিটিভ হয়, মানে এটা হচ্ছে আমার বন্ধু আমাকে থামিয়ে দিয়েছে, আর একটু বেশি অনেক কিছু ছিল। এই এবিও ইনকম্পিটিবিলিটি নিয়ে তো কথা বলা হয় না, তো ওই যে আমি বললাম যে এবিও ইনকম্পিটিবিলিটি আমার নিজেরই হয়েছে সেক্ষেত্রে। তো যেটা হলো যে এ ব্লাড গ্রুপ যাদের, তাদের বি অ্যান্টিজেন থাকে, ঠিক আছে? তো এই বি অ্যান্টিজেনটা কি করে, ওই যে RH অ্যান্টিজেনটাকে বলে যে অ্যান্টিজেন যেহেতু আরবিসিডি অ্যান্টিজেন কিছুটা মানে তারা নিউট্রালাইজ করার চেষ্টা করে। আচ্ছা, আমি মানে বাকি মাকে কোয়েশ্চেন। নিউট্রালাইজ করার চেষ্টা করে যাতে আইসিমিনাইজেশন না হয়। হ্যাঁ, আর রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমেরও মনে হয় এখানে একটা কিছুটা হচ্ছে রোল প্লে করে। আচ্ছা, আরেকটা হচ্ছে, ওখান থেকেই তো আসতে হবে। হ্যাঁ, বাকি সব কোয়েশ্চেন্স এর অ্যান্সার ম্যাডাম আপনি খুব সুন্দর করে দিয়েছেন। সো আমি আর ওগুলা নিচ্ছি না, মানে সবই হচ্ছে টাইমিং, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট, প্যাথোলজি, যেগুলো সব আপনি সুন্দর করে বলে দিয়েছেন। কোয়েশ্চেন গুলা বেশ আগে এসেছিল, ততক্ষণে হচ্ছে ওনারা হয়তো পুরোটা প্রেজেন্টেশন দেখেন। একজন ওই যে ফিফথ গ্র্যাভিডা যেটা দেখো, উনি বলেছেন যে হাজবেন্ড আরএস পজিটিভ, সো দ্যাট এটা নন রেসপন্ডার গ্রুপে গিয়েছে। নন রেসপন্ডার গ্রুপে, হ্যাঁ হ্যাঁ, লাস্ট উনি কোয়েশ্চেনটা আবার রিপিট করেছেন। ওকে, আর কোনো কোয়েশ্চেন তো নেই। আর ফেসবুক লাইভে আমরা চেক করেছি, ফেসবুক লাইভে কোনো কোয়েশ্চেন আসেনি, জুমে এসেছে। এবং হচ্ছে এই জুমের গ্রুপ লিংকটা হচ্ছে ডক্টর এহসান ভাই আমাকে দিয়েছিলেন, আমি আমাদের ছোট্ট গ্রুপটাতে শেয়ার করেছিলাম। তো ওখানে আমাদের গ্রুপে অনেকে কমেন্ট দিচ্ছে যে 100 জনের বেশি তো অ্যালাউ করছে না, অনেকে ঢুকতে পারছে না। তো মানে পুরাটা টাইম 100 জন ছিলেন, এবং হচ্ছে রেকর্ডেড ভার্সনটা আরো অনেকে ইনশাআল্লাহ দেখবে। এবং আমরা যখন হচ্ছে দিয়েছিলাম যে আপনি একটা এরকম প্রেজেন্টেশন করবেন, তো সেখানে কিন্তু মানে এই রানিং যারা হচ্ছে BSMMU তে FCPS কোর্সে আছে ওরকম ওখানকার অনেক আপুরা হচ্ছে খুব ইন্টারেস্টেড ছিলেন। তো ওনারাও হচ্ছে গিয়ে আমার মনে হয় দেখবেন, এবং পরবর্তীতে হয়তো আরো অনেক কোয়েশ্চেন্স আসতেও পারে। তবে আমার মনে হয় না যে আসবে খুব একটা বেশি, কারণ RH ইনকম্পিটিবিলিটির হচ্ছে আমি অনেকগুলো প্রেজেন্টেশন দেখেছি, কিন্তু মানে সত্যি কথা যেটা, আজকের প্রেজেন্টেশনটা আলহামদুলিল্লাহ অনেক বেশি গোছানো এবং একদম ডিটেইলে ছিল। স্পেশালি লাস্টে যে আপনি পয়েন্ট করে করে কোয়েশ্চেন দিয়ে দিয়ে অ্যান্সার গুলো বলেছেন, ওগুলাই আসলে ম্যাডামরা হচ্ছে কেসে সবকিছুতে জিজ্ঞেস করে। তো সবার জন্য খুবই ভালো একটা সেশন ছিল আলহামদুলিল্লাহ, এবং সবাই আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস দিচ্ছে। আপনি তো নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন সেশনে। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমার যদি এইটুক প্রচেষ্টায় আমার ছোট বোনদের উপকার হয়, নিজেকে ধন্য মনে করবো, এর চেয়ে বেশি কিছু আমি চাই না। থ্যাংক ইউ সো মাচ। আর আমি ডক্টর এহসান ভাইয়া আছেন কিনা আমি একটু দেখে দেই। হ্যাঁ, ভাইয়া তো অবশ্যই আছেন। আমি ভাইয়াকে আরো একবার অনেক অনেক থ্যাঙ্কস জানাতে চাচ্ছি যে ভাইয়া আমাদের গ্রুপটাকে হচ্ছে ইন অ্যাসোসিয়েশন হেল্প করার জন্য হচ্ছে বলেছেন। সো এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার, কারণ বিডি ফিজিশিয়ানস আমার কাছে মনে হয় একমাত্র গ্রুপ যেটা কিনা হচ্ছে একদম নীরবে নিভৃতে একদম প্রত্যেকটা সাবজেক্টের বিভিন্ন স্পেশাল ক্লাসেস অ্যারেঞ্জ করে যাচ্ছে, এবং খুব সুন্দর সুন্দর হচ্ছে মাঝে মাঝে গিফটও দেওয়ার ব্যবস্থা করে। তো খুবই সুন্দর। এবং হচ্ছে গাইনিতে হচ্ছে আসলে আমার মনে হয় যে সেশনস গুলা একটু কম হয়। তো আজকের সেশনটা অনেক বেশি উপকারী ছিল, আমরা আপনাদের সঙ্গে পার্টিসিপেট করতে পেরে খুবই হ্যাপি। আর আমাদের আচ্ছা, আমি একটু বলতে চাই, এখানে হচ্ছে ভাইরাও আছে, হ্যাঁ, কমেন্ট করতেছে। হ্যাঁ, আমার ছোট ভাইদের জন্য বলেছি, এবং আমি চাই যারা এখানে মানে আমার ছোট ভাই বোন যারা আছে তারা পাশ ফেলে চিন্তা করবে না, এমন ভাবে রেডি হবে আমার গাইড যদি পেয়ে, যদি এরকম হয় যে তারা চিন্তা করবে অনার্স মার্ক পাওয়ার। হ্যাঁ, যেরকম ম্যাডাম অনার্স মার্ক বা আপু অনার্স মার্কে চিন্তা করেছে, সে অনার্স মার্কে চিন্তা করে পড়াশোনা করতে হবে, পাশ ফেলে চিন্তা করে পড়াশোনা করা যাবে না। থ্যাংক ইউ সো মাচ। আপনি খুবই ইন্সপায়ারিং, খুবই জলি, খুবই ভালো লাগলো আপনার সঙ্গে হচ্ছে একটা সেশনে থাকতে পেরে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফারজানা না।